আসসালামু আলাইকুম। আমি আফরিন তাবাসসুম নিনি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 5th ইয়ারের একজন স্টুডেন্ট এবং একজন ইনস্ট্রাক্টর মেডিক্সের। আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এবং বলেছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এর আসলে দুইটা পার্ট। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস সেগুলোর মেকানিজম সম্পর্কিত একটা পার্ট, এবং আরেকটা পার্ট হচ্ছে রেজিস্ট্যান্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং এই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে খুবই ভালো হয়। আর আমি 1-2 মিনিট অপেক্ষা করব যেন তোমরা সবাই জয়েন দিয়ে ফেলো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কমেন্টে যেন সব কেউ ক্লাসটা মিস না করে। আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে যে কালকে ক্লাসে এসে তোমরা লেন্সটা একটু পড়বা। তোমরা কি পড়েছিলে লেন্স? এবং অনেক ব্যাচেরই সম্ভবত আইটেমও শেষ হয়ে গিয়েছিল। সো তোমরা রেজিস্ট্যান্স পার্টটা অনেকেই পড়ে ফেলেছো। বাকি যারা এখনো, তোমরা কি পড়েছিলে লেন্স? এবং অনেক ব্যাচেরই আমি দেখতে পাচ্ছি যে রিশাদ এসেছে, ও অলরেডি ওর ফ্রেন্ডদেরকে কমেন্টের মাধ্যমে মেনশন করা শুরু করে দিয়েছে। আচ্ছা রিশাদ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকভাবে? একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম রিশাদ। আচ্ছা, আমি আর 1-2 মিনিট অপেক্ষা করবো, তারপর ক্লাসটা শুরু করে দিব। রেজিস্ট্যান্স সম্পর্কে আসলে আমাদের তেমন কোনো ধারণা নেই, তাও ড্রাগস সম্পর্কে আমরা যতটুকু বুঝি। রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা শুধু এতটুকুই জানি যে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করলে রেজিস্ট্যান্ট হয়, একটা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়। মোটামুটি সাধারণ মানুষ হিসাবে আমাদের এতটুকুই ধারণা। আজকে আমরা আরেকটু বিশদ আলোচনা করব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট নিয়ে। আচ্ছা, দেখো, আমি প্রথম পেজটা তোমাদেরকে যদি দেখাই, একটা সুন্দর একটা ছবি আছে এখানে, মজার ছবি। যে ছবিটা দেখা যাচ্ছে যে অনেকগুলো ড্রাগ চেষ্টা করছে অর্গানিজম গুলোকে মারার, কিন্তু তার মধ্যে থেকে একটা অর্গানিজম বের হয়ে গিয়েছে এবং ও কিন্তু ড্রাগ গুলোর থেকে আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে। এটাই এই ছবিটার মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্টটা কি। সেটা হচ্ছে ড্রাগ দেওয়া হয় হচ্ছে মাইক্রো অর্গানিজমকে মারার জন্য, কিন্তু যখন একটা অর্গানিজম রেজিস্ট্যান্ট হয়ে যায় সে কিন্তু এই ড্রাগ গুলো দিয়ে মারা যায় না। আচ্ছা, ফার্স্টে যে কোনো টপিক যদি আমাদের পড়তে হয় তাহলে সেটার ডেফিনেশনটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই ড্রাগ রেজিস্ট্যান্সের ডেফিনেশন কি। এখন যে কোনো ডেফিনেশন আমি তোমাদেরকে বলার আগেই বলতে চাই যে ডেফিনেশন আমরা অনেক জায়গায় পেতে পারি। বইয়ে যদি ডিরেক্টলি থাকে অবশ্যই আমরা সেই বইয়ের ডিরেক্ট যে ডেফিনেশনটা দেওয়া থাকে সেটা ফলো করব। আর যদি এমন কোনো ডেফিনেশন থাকে যেটা বইয়ে দেওয়া নেই, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে গাইড ফলো করি, কিন্তু মাঝে মাঝে হয় কি গাইডের ডেফিনেশন টিচার অ্যাকসেপ্ট করতে চায় না। সো এইসব ক্ষেত্রে সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে তোমাদের লেকচার ফলো করা। যে যেই মেডিকেলে পড়ো সেই মেডিকেলের লেকচার থেকে ডেফিনেশনটা পড়বা। কারণ তুমি তোমার টিচারকে যখন টিচারের দেওয়া ডেফিনেশনটা বলবা, টিচার অবশ্যই খুশি হবে এবং সেখানে ঝামেলা করারও কোনো সুযোগ থাকবে না। তাহলে চেষ্টা করবা যে ডেফিনেশনের ব্যাপারটা তোমার লেকচার থেকে, তুমি যদি গাইড থেকে পড়ো ভালো কথা, গাইডের মধ্যে ডেফিনেশনটা অ্যাটলিস্ট লিখে রাখবা। আচ্ছা, তাহলে আমি একটা ডেফিনেশন দিয়েছি, আমারটা আসলে গাইড থেকেই নেওয়া এবং আমি গাইড থেকে পড়েছিলাম, এবং আমি যখন আইটেমে বলেছিলাম ম্যাডাম কোনো ঝামেলা করে নাই। সো এই ডেফিনেশনটা ওকে। ফার্মাকোলজিতে যদিও তোমার ড্রাগ রেজিস্ট্যান্স একটা আলাদা ডেফিনেশন করবা, কিন্তু মাইক্রোবায়োলজির জন্য এটা বললেই এনাফ, কোনো সমস্যা নাই। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা কি দেওয়া দেখো। ইনএফেক্টিভনেস অফ এন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এগেইনস্ট আ পার্টিকুলার অর্গানিজম। কোন একটা অর্গানিজমের এগেইনস্ট যদি একটা ড্রাগ কাজ না করে তখন সেটাকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্ট। ওকে, তাহলে ডেফিনেশন আমাদের হয়ে গেল। এরপরে স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি তোমাদেরকে এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই কোশ্চেনটা আমাদের প্রফের আসছে। আমি গত বছর প্রফ দিয়েছি, গত বছর না এই বছরই প্রফ দিয়েছি আর কি। 4th ইয়ার স্টুডেন্ট যখন ছিলাম তখন 3rd প্রফে এই কোশ্চেনটা ছিল যে ড্রাগ রেজিস্ট্যান্সের মেকানিজম গুলো লিখো, এবং অনেক মার্কস ছিল, 2.5 মার্কস। তুমি হুবহু এই চারটা লিখে দিলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমাকে টিচার 0.1 মার্কসও কাটবে না, টিচার তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। তাহলে বুঝতেই পারতেছো যে মেকানিজম অফ ড্রাগ রেজিস্ট্যান্স কতটা ইম্পর্টেন্ট। যেহেতু এটা প্রফেও ধরতেছে, এটা তোমাকে আইটেমেও ধরবে, এটা তোমাকে টার্মেও ধরবে। আচ্ছা, তাহলে মেকানিজম গুলো যখন বলবো, তাহলে বাম দিকের এই লাইনে দেখো যে কয়েকটা ব্রড হেডলাইন দেওয়া আছে, আর এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল বলেছে না, এগুলো অ্যাকচুয়ালি মেকানিজম গুলো যে কিভাবে হচ্ছে রেজিস্ট্যান্টটা। আর এখানে হচ্ছে ড্রাগস এর এক্সাম্পলটা দেওয়া। তাহলে মেকানিজমের সবার আগে আমরা দেখতে পাচ্ছি কি লেখা, ইনঅ্যাক্টিভেট ড্রাগ। তার আগে বলে নেই মেকানিজম গুলো বলার আগে,
যারা ড্রাগের মেকানিজম গুলা খুব ভালো করে পড়েছো, গতকালকে আমি একটা চার্ট বলেছিলাম যে লেন্স থেকে সবার পড়তে হবে, সেটা হচ্ছে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন বা মেকানিজম অফ অ্যাকশন ওয়াইজ ড্রাগের যে ক্লাসিফিকেশনটা ছিল, যারা সেটা খুব ভালোভাবে পড়েছো তাদের এই যে রেজিস্ট্যান্সের ক্লাসিফিকেশনটা পড়তে কোনোই ঝামেলা হবে না, কারণ তুমি অলরেডি যেহেতু ড্রাগের মেকানিজম জানো, তুমি জানো কোন জায়গাটা রেজিস্ট্যান্ট হয়ে গেলে কাজ আর হবে না। সো দেখো, সবার আগে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট ড্রাগ, ড্রাগটাকে ভেঙে ফেলবে। দেখো এক্সাম্পলে কি দিয়েছে, ক্লিভেজ বাই বিটা ল্যাকটামেজ। গতকালকে আমি বলেছিলাম যে বিটা ল্যাকটামেজ হচ্ছে একটা এনজাইম যেটা বিটা ল্যাকটাম রিং ভেঙে ফেলে, অর্থাৎ যারা বিটা ল্যাকটাম ড্রাগ যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলো তখন আর কাজ করতে পারে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল পেয়ে গেলাম আমরা ড্রাগ রেজিস্ট্যান্সের। আচ্ছা, 2 নম্বর দেখো, মডিফাই ড্রাগ টার্গেট ইন ব্যাকটেরিয়া। এখানে অনেকগুলো পয়েন্ট না, 6টা পয়েন্ট দেখা যাচ্ছে। এই 6টা পয়েন্ট মনে রাখতে দেখে প্রথম প্রথম মনে হয় যে খুব কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে মেকানিজম পড়ছো সেই মেকানিজমটার মধ্যে এটার অ্যান্সার আছে। যেমন দেখো, আমি বলেছিলাম গতদিন যে পেনিসিলিন কাজ করে কিভাবে, পেনিসিলিন একটা সাইটে বাইন্ড করে, বলেছিলাম যে অ্যাক্টিভ সাইট অফ ট্রান্সপেপটাইডেজ এনজাইমের সাথে বাইন্ড করে, যেটার নাম ছিল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এখন একটা ব্যাকটেরিয়া যদি ওই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটাকেই চেঞ্জ করে ফেলে, তাহলে পেনিসিলিন কিন্তু আর বাইন্ড করতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াটা পেনিসিলিনের এগেইনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট ই হলো যে মিউটেশন ইন দা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস, তাহলে পেনিসিলিন হবে অবশ্যই এক্সাম্পল। 2 নম্বরে দেখো, অ্যামাইনোগ্লাইকোসাইডস। আমরা জানি অ্যামাইনোগ্লাইকোসাইডস হচ্ছে 30S রাইবোজোমাল সাবইউনিটের উপর কাজ করে। তাহলে বলো তো মিউটেশনটা কোথায় হবে? মিউটেশন ইন প্রোটিন ইন 30S রাইবোজোমাল সাবইউনিট। ক্লিয়ার? খুবই ইজি। তারপর দেখো ভ্যানকোমাইসিন। গতদিন আমরা বলেছিলাম যে ভ্যানকোমাইসিন হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করে না, ভ্যানকোমাইসিন ডিরেক্টলি পেপটাইডোগ্লাইকেনের সাথে বাইন্ড করে। তো এই ভ্যানকোমাইসিন পেপটাইডোগ্লাইকেনের যেই জায়গায় বাইন্ড করতো সেই জায়গার অ্যামাইনো অ্যাসিডটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে। দেখো লিখে দিয়েছে যে রিপ্লেস করবে অ্যালানিন উইথ ল্যাকটেট, অর্থাৎ পেপটাইডোগ্লাইকেনের যেই জায়গায় অ্যালানিন ছিল সেই জায়গায় ল্যাকটেট চলে আসবে। তাহলে তো আর অ্যালানিন অ্যালানিনের সাথে বাইন্ড করতে পারবে না ভ্যানকোমাইসিন, অর্থাৎ এটাও কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তারপর দেখো কুইনোলোনস বা ফ্লুরোকুইনোলোনস। এখানেও বলেছিলাম মেকানিজমে যে এরা হচ্ছে ডিএনএ জাইরেস কি ইনঅ্যাক্টিভেট মানে ইনহিবিট করে। তাহলে যদি ডিএনএ জাইরেসটাই চেঞ্জ করে ফেলে ব্যাকটেরিয়া তার মিউটেশনের মাধ্যমে, কুইনোলোনস কিন্তু আর কাজ করতে পারবে না। তারপর দেখো বলেছিলাম যে রিফাম্পিসিন হচ্ছে আরএনএ পলিমারেজের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ সিনথেসিস ইনহিবিট করে। তাহলে দেখো মিউটেশন যদি হয়ে যায় সেই আরএনএ পলিমারেজটার, তাহলে কিন্তু রিফাম্পিসিন বা রিফাম্পিন আর কাজ করতে পারছে না। শুধু লাস্ট পয়েন্টটায় আমরা পড়েছিলাম যে আইসোনাইজেট হচ্ছে মাইক্রোলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে। শুধু এই পয়েন্টটার এনজাইমের নামটা আমরা জানি না, এটা আমরা একটু মুখস্থ করে নিব। তাহলে দেখো এই যে এখানে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট কি তোমার মুখস্থ করতে হচ্ছে? তুমি যদি ড্রাগ গুলোর নাম জানো আর আগে তুমি মেকানিজম পড়ে এসেছো, সো তোমার জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে এই 6টা মনে রাখা। ঠিক আছে, তাহলে এরপর আসি যে রিডিউস পারমিএবিলিটি অফ ড্রাগ। এই পয়েন্টের মধ্যে দেখো একটা প্রোটিনের নাম আছে পোরিন প্রোটিন। এরা হচ্ছে চ্যানেলের মতো কাজ করে, এই পোরিন প্রোটিন দিয়ে ড্রাগটা এন্টার করে। তো এই যে পোরিন প্রোটিন, এটা যদি চেঞ্জ হয়ে যায়, একটু মডিফাই হয়ে যায় বা মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু ড্রাগটা আর ঢুকতে পারে না ব্যাকটেরিয়ার ভিতরে। আর ড্রাগ যদি ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে না পারে, তখন কিন্তু ড্রাগ কাজ করতে পারে না। তাহলে দেখো এর এক্সাম্পল গুলো আমরা কেমনে মনে রাখবো? আমরা মনে রাখতে পারি যে এরা হচ্ছে ব্যাকটেরিসাইডাল ড্রাগস দুইটা, কি কি? পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস। অবশ্যই এরা দুজন ব্যাকটেরিসাইডাল। আমি গতদিন থেকে বলছি যে অ্যামাইনোগ্লাইকোসাইড কিন্তু প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হলেও ব্যাকটেরিসাইডাল। তাহলে এই এক্সাম্পলটা আমরা মনে রাখতে পারছি। পরবর্তীতে দেখো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট অফ ড্রাগ ফ্রম ব্যাকটেরিয়া। এখানে কি হয়? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট পাম্প ফর্ম হয়, অনেকগুলো পাম্প ফর্ম হয়। ড্রাগটা ভেতরে ঢুকে আবার ড্রাগটা বের করে দেয় ব্যাকটেরিয়া, ভেতরে ঢুকে ড্রাগটা সাথে সাথে বের হয়ে যায়। তো সাথে সাথে যদি বের হয়ে যায় তখন কিন্তু ড্রাগটা আর কাজ করতে পারছে না। তাহলে এই ড্রাগগুলা কারা? টেট্রাসাইক্লিন, সালফোনামাইড আর হচ্ছে কুইনোলোনস। তাহলে বাকি যা আছে তারা এখানে পড়বে। তাহলে বলো তো এই যে এই চারটা মনে রাখা কি খুব বেশি কঠিন তোমাদের জন্য? আমার মনে হয় না খুব বেশি কঠিন। এবং যেভাবে আমি তোমাদের বলে দিলাম সেভাবে যদি তোমরা পড়ো, এই ক্লাসিফিকেশনটা কিন্তু তোমাদের সবসময় মনে থাকবে। এবং এই ক্লাসিফিকেশনটা রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়। এন্ড শুধু মাইক্রোবায়োলজির জন্য না, এটা কিন্তু ফার্মাকোলজির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, আমি পেজটা চেঞ্জ করব। তোমরা কি বুঝেছো? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কি এই চার্টটা বুঝেছো কিনা। আসলে এই চার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখে আমি এত প্রতিটা লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়েছি, কারণ অনেক বেশি মার্কস থাকে যদি এই কোশ্চেনটা আসে, 2.5 মার্কসের মতো থাকে। এবং তোমাদের যদি কোশ্চেন ব্যাংক থাকে তুমি দেখতে পারবা যে এই কোশ্চেনটা কতবার আসছে প্রফে। আচ্ছা, বুশরা ফাতিহাতুল কমেন্ট করেছে যে জি আপু বুঝতে পেরেছি। সুমন কমেন্ট করেছে জি আপু। খাদিজা কমেন্ট করেছে জি আপু। আচ্ছা, সাকান কমেন্ট করেছে জি আপু। আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই।
দেখো নেক্সট স্লাইডের হেডলাইন যেটা, সেটা হচ্ছে জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স। এই যে এই প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা গাইডে খুবই ফালতু ভাবে লেখা, এবং শুধু ফালতু না, ভুল ভাবে লেখা। তো এই কোশ্চেন যদি তুমি গাইডে পড়তে যাও, একদম ধরা। আমি যে জিনিসগুলো লিখেছি একদম লেন্স, তোমাদের যে বই মাইক্রোবায়োলজির জন্য, সেই বইয়ের কথাগুলোর জাস্ট মেইন কথাগুলো আমি লিখেছি, এবং আমি যেটা লিখেছি তুমি যদি সেম জিনিস পরীক্ষায় লিখে দাও, তুমি ফুল মার্কস পাবা এই প্রশ্নে। আমার মনে ছিল আমাদের পরীক্ষার সময় এসেছিল জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স, টার্ম এসেছিল, প্রফে না, টার্ম এসেছিল। তো এটা কিন্তু একটা রিটেনে আসার মতো একটা প্রশ্ন, যেটা তুমি গাইড পড়লে একদম ভুল হবে। তো তোমরা সবাই একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই, খুবই ইজি, কঠিন না, একদম ইজি একদম। আচ্ছা, তাহলে দেখো জেনেটিক বেসিস হচ্ছে কিভাবে ব্যাকটেরিয়া, এই যে আমি এতগুলো মেকানিজম বললাম, এই মেকানিজম যে মিউটেশন গুলো হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে, ব্যাকটেরিয়া কিভাবে এই চেঞ্জ গুলো করছে। দেখো তিনটা বেসিস আছে, একটা হচ্ছে ক্রোমোজোম মিডিয়েটেড, একটা হচ্ছে প্লাজমিড মিডিয়েটেড, আরেকটা হচ্ছে ট্রান্সপোজন মিডিয়েটেড। আচ্ছা, ক্রোমোজোম মিডিয়েটেডটা কি? ব্যাকটেরিয়াল তো আমরা জানি, ব্যাকটেরিয়াল একটা ডিএনএ আছে, নর্মাল ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে, তো ওই ডিএনএ তো সব ব্যাকটেরিয়াল স্ট্রাকচার গুলার জন্য মানে জিন থাকে, তাই না? তাহলে দেখো এই যে ক্রোমোজোম মিডিয়েটেড চেঞ্জ গুলা হয়, তা কেন হয়? ফার্স্ট যেটা বলেছি, এটা হচ্ছে মিউটেশন ইন দ্য জিন দ্যাট কোডস ফর দ্য ড্রাগ টার্গেট। অর্থাৎ ড্রাগ যেই জায়গায় বাইন্ড করবে, সেই জায়গাটাকে ওরা মিউটেশন করে দিচ্ছে এই জিনগুলা। অর্থাৎ এই জিনগুলাই মিউটেশন হয়ে গেলে অবশ্যই ড্রাগ টার্গেট চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি আমাদের বডির সবকিছুকে রেগুলেট করতেছে হচ্ছে জিন। যে কোনো একটা প্রোটিন যদি তৈরি হতে হয়, সেটা কিন্তু আলটিমেটলি ডিএনএ সিকোয়েন্স, অর্থাৎ জিন থেকেই আসতেছে আলটিমেটলি। আচ্ছা, তাহলে একটা দেখলাম যে ড্রাগ টার্গেটটা মডিফাই হয়ে যায় জিন মিউটেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম মডিফাই হয়ে যায় জিন মিউটেশনের মাধ্যমে। তাহলে এই দুইটা মেকানিজমের এক্সাম্পল আমরা কি দিতে পারি? একটু আগে চার্টে আমরা পড়েছি না, মডিফিকেশন অফ ড্রাগ টার্গেট। দেখো তো এই যে 2 নম্বরে যেই পয়েন্টগুলো আছে, এই সবগুলা কিন্তু তাহলে এই ক্রোমোজোম মিডিয়েটেড তোমার রেজিস্ট্যান্সের মধ্যে পড়বে। আবার দেখো মিউটেশন ইন পোরিন প্রোটিন, এটাও কিন্তু একটা তোমার ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে এই 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা হচ্ছে তোমার ক্রোমোজোম মিডিয়েটের এক্সাম্পল গুলা পড়বে। তোমরা আবার আমি মডিফাইড ড্রাগ টার্গেট ইন চার্ট লিখে দিয়েছি দেখে তোমরা পরীক্ষার হলে এটা লিখে দিও না। তোমরা এক দুইটা এক্সাম্পল দিতে পারো, যেহেতু এটা একটু বড় প্রশ্ন, এখানে তোমার সবগুলো এক্সাম্পল দিতে হবে না, যে কোনো একটা দুটো এক্সাম্পল তুমি এখানে দিবা। তাহলে বোঝা গেল ক্রোমোজোম মিডিয়েটেডটা কি। এখন আসি হচ্ছে প্লাজমিড মিডিয়েটেড। যখনই প্লাজমিড মিডিয়েটরটা বলতে হবে, তখন তোমার আগে বলতে হবে যে প্লাজমিডটা কি জিনিস। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম আছে, মানে এক্সট্রা ক্রোমোজোমাল, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের বাইরে একটা ডিএনএ, যেটা হচ্ছে একটা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, এই সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা ক্যারি করে অনেকগুলো জিন ক্যারি করে, এই জিনগুলো কি করে, এনজাইম প্রডিউস করে। এই এনজাইমগুলো কি করে, ডিগ্রেড করে দেয় অ্যান্টিবায়োটিককে, অথবা মডিফাই করতে পারে মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। এই দুইটা মাধ্যমে, এই দুইটা জিনিসের মাধ্যমে ওরা আসলে রেজিস্ট্যান্স তৈরি করে। যেমন এনজাইম তৈরি করবে, অথবা মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেমে মডিফাই করে দিতে পারবে প্লাজমিডের থ্রুতে। এবং এই যে যেই প্লাজমিড যারা এই রেজিস্ট্যান্সের জন্য রেসপন্সিবল, তাদেরকে আমরা বলি আর ফ্যাক্টর অথবা রেজিস্ট্যান্স প্লাজমিড। ক্লিয়ার? এক্সাম্পল কি দিব এখন? তোমার মনে মাথায় আসবে যে আচ্ছা তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে। মনে করে দেখো, আমি বলছি এনজাইম প্রডিউস করে। ফার্স্ট পয়েন্টটা কি ছিল চার্টের মধ্যে? ইনঅ্যাক্টিভেট ড্রাগ ছিল না, ক্লিভেজ বাই বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ একটা এনজাইম না? এই এনজাইমটা কিন্তু প্লাজমিড থেকে তৈরি হয়। এটার তোমাদের লেন্স বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? হ্যালো, শোনা যাচ্ছে না? আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু দেখছি। হ্যালো, তোমরা কি এখন শুনতে পাচ্ছ? শুনতে পেলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ।
আচ্ছা, এই বক্সের শুরু থেকে শোনা যায় না, আমি চেষ্টা করছি। সাউন্ড কি ঠিক আছে, মানে ভয়েস কি ঠিক আছে নাকি, এটা আমাকে একটু বললে ভালো হয়, যে সাউন্ড কি কম বা বেশি কিনা। হ্যাঁ অবশ্যই বলবো, প্লাজমিড মিডিয়েটটা আরেকবার। ওকে, ঠিকভাবে শোনা গেলে আমি ক্লাসটা আবার কন্টিনিউ করি। ওকে, আচ্ছা দেখো তাহলে যেটা বলছিলাম, যে প্লাজমিড মিডিয়েটেড যখনই বলবা তুমি সবার আগে তোমার প্লাজমিডটা কি জিনিস সেটা বলতে হবে। প্লাজমিড আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে এটা একটা এক্সট্রা ক্রোমোজোমাল, মানে ব্যাক্টেরিয়ার নিজস্ব যে ক্রোমোজোম আছে সেটার বাইরে একটা ডিএনএ, সেটা কি রকম হবে, সার্কুলার থাকে এবং ডাবল স্ট্যান্ডার্ড থাকে। আচ্ছা, এই ডিএনএ মলিকিউলটা অনেকগুলো জিন ক্যারি করে, যার মধ্যে জিনগুলো থাকে একটা হচ্ছে এনজাইম প্রডিউসের জন্য, এরা একটা এক ধরনের এনজাইম প্রডিউস করে যেটা হচ্ছে ড্রাগটাকে ডিগ্রেড করে দেয়, অর্থাৎ ভেঙে ফেলে, যার কারণে ড্রাগটা কাজ করতে পারে না। আরেকটা কাজ ওরা কি করে সেটা হচ্ছে মডিফাই করে মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। এই দুইটা জিনিসের মাধ্যমে ওরা হচ্ছে রেজিস্ট্যান্সটা প্রডিউস করে। এই যে প্লাজমিড যারা এই ধরনের রেজিস্ট্যান্স প্রডিউস করে তাদেরকে আমরা বলি রেজিস্ট্যান্স প্লাজমিড অথবা আর ফ্যাক্টর। আচ্ছা, এক্সাম্পলে আমি বলেছি ল্যাঞ্জের চার্ট, আমি একটু পরেই দেখাবো, তার আগে একটু দেখে আসো যে ইনঅ্যাক্টিভ ড্রাগের মধ্যে ছিল ক্লিভেজ বাই বিটা ল্যাকটামেজ। এই যে বিটা ল্যাকটামেজ এটা একটা এনজাইম না, তাহলে বলো তো এটা কি প্লাজমিড মিডিয়েটেড হবে নাকি ক্রোমোজোম মিডিয়েটেড হবে? কমেন্টের মাধ্যমে আমাকে বলো তো এটা প্লাজমিড মিডিয়েটেড হবে নাকি ক্রোমোজোম মিডিয়েটেড হবে। আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে ল্যাঞ্জের চার্টটা দেখাই ততক্ষণে। আচ্ছা, এখন দেখো যে ভেরি গুড, মিতা কমেন্ট করেছে যে প্লাজমিড মিডিয়েটেড, এক্স্যাক্টলি প্লাজমিড মিডিয়েটেড, কারণ আমি বলেই দিয়েছি যে এরা হচ্ছে এনজাইম প্রোডিউসের মাধ্যমে ডিগ্রেডেশন করে দিবে ড্রাগকে। সুমন কমেন্ট করেছে প্লাজমিড, বুশরা কমেন্ট করেছে প্লাজমিড, ভেরি গুড, তোমাদের সবারটাই ঠিক আছে। এখন দেখো এই যে আর ফ্যাক্টর মিডিয়েটেড রেজিস্ট্যান্টের মেকানিজমের মধ্যে অনেকগুলো ড্রাগের নাম দেওয়া না, এতগুলো ড্রাগের নাম আমাদের আসলে মনে রাখতে হবে না। আমরা যে কোনো প্রথম দুইটা, তুমি চাইলে প্রথম দুইটা মনে রাখতে পারো, তুমি চাইলে প্রথমটা 3 নাম্বারটা মনে রাখতে পারো, যেটা তোমার মনে থাকে তুমি সেটাই মনে রাখো। এখন এই যে পেনিসিলিন সেফালোস্পোরিন এটা সবচেয়ে ইজি, বিটা ল্যাকটামেজ দ্বারা ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। এছাড়া দেখো ক্লোরামফেনিকল যদি আমরা মনে রাখতে চাই, মডিফিকেশন বাই অ্যাসিটাইলেশন। আর টেট্রাসাইক্লিন যেটা দেখো যে বলেছিলাম না মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেমের মডিফাই করার মাধ্যমে করে, সেটা হচ্ছে রিডিউসড আপটেক অর ইনক্রিজড এক্সপোর্ট। আপটেকটাই কমাই দিবে অথবা এক্সপোর্ট বাড়াই দিবে, তখন তো ড্রাগ কাজ করতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে আর ফ্যাক্টর মিডিয়েটেড রেজিস্ট্যান্সের এক্সাম্পল। তো এক্সাম্পলে তুমি এখান থেকে যে কোনোটা তোমার ইচ্ছা মতো লিখে নিবা। এখন পরীক্ষার হলে ভাইভাই কি এই জিনিস ধরা হয়? জেনেটিক বেসিসটা ভাইভাই সাধারণত ধরা হয় না, এটা রিটেনের প্রশ্ন, মাঝে মাঝে তোমার টার্মে রিটেনে আসতে পারে আবার নাও আসতে পারে, কিন্তু প্রফে তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখবা যে প্রফে কিন্তু আসে, একদমই যে আসে না এমন না। এটা তোমার যে রেজিস্ট্যান্সের ক্লাসিফিকেশনটার থেকে কম ইম্পর্টেন্ট, কিন্তু এটাও কিন্তু আসে। এই জন্য বললাম যে রিটেনের জন্য 1-2টা পয়েন্ট পারলেই হয়, সবগুলো জানতে হয় না। আর ভাইভাই টিচাররা এগুলো নিয়ে খুব বেশি একটা খাটায় না। আচ্ছা, তাহলে আমাদের আর ফ্যাক্টর মিডিয়েটেড রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন আসি হচ্ছে ট্রান্সপোজন মিডিয়েটেড। ট্রান্সপোজন মিডিয়েটেড দেখো, ট্রান্সপোজন মিডিয়েটেড যখন আমরা পড়বো তার আগে আমাদের জানতে হবে যে ট্রান্সপোজনটা কি জিনিস। দেখো ফার্স্ট লাইনে আমি লিখে দিয়েছি যে দিজ আর কল্ড জাম্পিং জিনস, অর্থাৎ এই জিনগুলা কিন্তু জাম্প করতে পারে। এই জিনগুলা অ্যাকচুয়ালি তোমার ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম আছে সেটার পার্ট, সেই ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে এরা জাম্প করে প্লাজমিডে চলে আসতে পারে, আবার প্লাজমিড থেকে আবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে চলে আসতে পারে, এইভাবে ওরা একটা কাজ করে। এই যে ট্রান্সপোজন এরা হচ্ছে দেখো লিখে দিয়েছে ট্রান্সফার হতে পারে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এন্ড প্লাজমিডের মাধ্যমে। ওরা 3টা জিন ক্যারি করে, সেই 3টা জিন কি, একটা হচ্ছে ট্রান্সপোজেস নাম দেখে বোঝা যাচ্ছে এটা একটা এনজাইম। জিন থাকে ওদের 3টা, যেটার একটা কোড করে ট্রান্সপোজেসের জন্য। এই ট্রান্সপোজেসটা কি করে, যে কোনো জিনিসের যদি জাম্প করতে হয়, একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে জাম্প করবে তাহলে কেউ কাটতে হবে না, একদিক থেকে কাটবে আবার আরেক দিকে জোড়া লাগাবে, অর্থাৎ ক্যাটালাইজ করবে কি এক্সিশন এন্ড রিইন্টিগ্রেশন, অর্থাৎ প্লাজমিডে গিয়ে যখন জোড়া লাগবে সেই কাজটাও করবে। আচ্ছা, 2 নম্বরে দেখো একটা রিপ্রেসর থাকবে যে রেগুলেট করবে। রেগুলেশন না থাকলে তো হবে না, কোন একটা জিনিস নিজের ইচ্ছা মতো গেলো আর আসলো তাহলে তো হচ্ছে না, এটাকে রেগুলেট করতে হবে, এই রেগুলেট করার জিনটাও কিন্তু এখানেই থাকবে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে দ্য ড্রাগ রেজিস্ট্যান্স জিন। দ্য ড্রাগ রেজিস্ট্যান্স জিন না থাকলে তো রেজিস্ট্যান্স থাকতোই না, সো ড্রাগ রেজিস্ট্যান্সের জিনটাও থাকতে হবে। এক্সাম্পলে 2টা এক্সাম্পল আমি লিখে দিয়েছি, অ্যাম্পিসিলিন আর হচ্ছে টেট্রাসাইক্লিন, এটা তোমরা লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। এখন দেখো এই ছবিটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট জানার জন্য আমি দিয়েছি যে এই ধরো এই ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তো বড় একটা জিনিস, তার একটু পার্ট হচ্ছে একটা ট্রান্সপোজন। এই ট্রান্সপোজনের মার্কিং থাকতে হবে যে কোথা থেকে শুরু কোথায় শেষ। তো এখানে কিছু ইনভার্টেড রিপিটস থাকে, এগুলা অত বেশি জানার দরকার নেই আমাদের। যেটা আমাদের জানতে হবে যে দুই দিকে যে হলুদ দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি ট্রান্সপোজেস, অর্থাৎ ট্রান্সপোজেস এনজাইমটা এখান থেকে তৈরি হয়। এরপরে কিছু পার্ট থাকে যেটা হচ্ছে তোমার রিপ্রেসর
আর বাকি যে জিন থাকে স্ট্রাকচারাল জিন, সেখানে হচ্ছে তোমার টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্সের জিন থাকতে পারে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সের জিন থাকতে পারে। সো এটা মোটামুটি একটা ট্রান্সপোজনের একটা ডায়াগ্রাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি লা তাজান কমেন্ট করেছে যে আমাদের ক্লাস, আচ্ছা এলসা কমেন্ট করেছে যে আপু আইটেমে সব ড্রাগের মোড অফ অ্যাকশন পড়তে বলেছে। আচ্ছা, সব ড্রাগের মোড অফ অ্যাকশন যদি পড়তে বলে থাকে, যে আমি বললাম তোমাদেরকে নিনজা টেকনিক শিখাই দিছি যে ওভাবে বলবা, এরপর আইটেম দেখেই এত প্যারা দিছে, আইটেম ছাড়া আসলে এত প্যারা দিবে না। পরীক্ষা হলে তোমাকে ম্যাক্সিমাম টিচার পেনিসিলিন জিজ্ঞেস করতে পারে, সেফালোস্পোরিন জিজ্ঞেস করতে পারে, সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিম আর ফ্লুরোকুইনোলেন্স। এছাড়া তোমার অ্যামাইনোগ্লাইকোসাইডস এর যে এত অ্যামাইনোগ্লাইকোসাইডস, টেট্রাসাইক্লিন, ক্লোরমফেনিকল, এই তিনটার মেকানিজম তো তোমার ফার্মাতেও ধরে না, তো মাইক্রোতে তো অনেক দূরের ব্যাপার যে ধরবে। যদি আইটেমে ধরে থাকে তাহলে টিচার একটু প্যারা দেওয়ার জন্য ধরছে, কিন্তু তোমার এটা অ্যাকচুয়ালি ধরা হয় না। আমাদেরকেও কখনো আমাদের টিচাররা ধরে না, ইভেন আমি অন্য ব্যাচেও কখনো শুনিনি যে এত কিছুর মেকানিজম, ডিটেইলড মেকানিজম আসলে ধরে না। তোমাকে ধরলে ওই যে তুমি বলে দিবা যে এই 30S রাইবোজোমাল সাব ইউনিটে কাজ করে অথবা 50S রাইবোজোমাল সাব ইউনিটে কাজ করে, সেভাবে একটু বলে দিবা। একটু বলে তোমাকে কেউ ফেল করাবে না, শিওর থাকো। আর যেটা বললাম টার্ম আর প্রফ, ওইখানে তো ধরার খুবই কম চান্সেস। অনেক বেশি ভালো ভাইবা যদি দাও তখন টিচার তোমাকে ধরতে পারে, তাও আমি কাউকে শুনি নাই যে ধরছে। আচ্ছা, তাহলে এতটুকু কি তোমাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাও। এটাই ছিল জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স। তো তোমার যদি জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স কখনো রিটেনে আসে, তুমি যদি এভাবে লিখে দাও, আমি তোমাকে বলছি তুমি ফুল মার্কস পাবা, এবং এটা কিন্তু রিটেনে আসে। যদি তোমরা বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানাও, আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা কমেন্ট করেছো যে জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, সবার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে কোশ্চেন্স। যেহেতু তোমরা বলেছো তোমরা বুঝেছো, তো আমি যদি কোশ্চেন করি তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবা। তাহলে বলো তো, বিটা ল্যাকটামেজ প্রোডাকশন কোন ধরনের, মানে কি মিডিয়েটেড জেনেটিক রেজিস্ট্যান্সের মধ্যে পড়বে? কি মিডিয়েটেড হবে, ক্রোমোজোমাল, তোমার প্লাজমিড, নাকি হচ্ছে ট্রান্সপোজন? কমেন্ট করে জানাও তো দেখি বিটা ল্যাকটামেজ কি হবে, পোরিন প্রোটিনের মিউটেশনটা কি হবে, আর মিউটেশন ইন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কি হবে। আচ্ছা, দিশা কমেন্ট করেছে যে বিটা ল্যাকটামেজটা হচ্ছে প্লাজমিড মিডিয়েটেড। ভেরি গুড দিশা, ঠিক আছে, তুমি একদম কারেক্ট। এলসা কমেন্ট করেছে প্লাজমিড, মিতা কমেন্ট করেছে প্লাজমিড, খাদিজাও কমেন্ট করেছে প্লাজমিড। ভেরি গুড। আচ্ছা, 2 নাম্বারটা বলো দেখি কি হবে, মিউটেশন ইন পোরিন প্রোটিন। আচ্ছা, ছেলেদের মধ্যে শুধু সুমনকে দেখতে পাচ্ছি, সুমন কমেন্ট করেছে প্লাজমিড। ভেরি গুড সুমন। তোমার বাকি বন্ধুরা কোথায়? আচ্ছা, আলামিনকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, বলতে বলতে আরেকজন চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, তানহা কমেন্ট করেছে, স্বর্ণা কমেন্ট করেছে প্লাজমিড, সবাই রাইট। আচ্ছা, সুমন কমেন্ট করেছে পোরিন প্রোটিন রিডিউস পারমিবিলিটি। হ্যাঁ, রিডিউস পারমিবিলিটি তো অবশ্যই, কিন্তু এটা কিসের মধ্যে পড়ছে, কোন ধরনের? এটা কি ড্রাগ টার্গেটের মধ্যে পড়ছে, নাকি তোমার ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পড়ছে? মেইন কথা হচ্ছে ক্রোমোজোমাল নাকি প্লাজমিড, এটা বলো আমাকে। ক্রোমোজোমাল। আলামিন কমেন্ট করেছে ক্রোমোজোমাল। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। আর পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এটা কি হবে? কমেন্টের মাধ্যমে একটু জানাও। যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ক্রোমোজোমাল। ভেরি গুড। তোমরা সবাই তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো, যেহেতু তোমরা রাইট অ্যান্সার দিতে পারছো। তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন আমরা শেষ করে এখানে নেক্সট স্লাইডে চলে যাই। এখন আসো দেখো নন জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স। এই কোশ্চেনটাও মাঝে মাঝে আসে পরীক্ষায়, যে নন জেনেটিক বেসিস কি আছে রেজিস্ট্যান্সের। 5টা পয়েন্ট আছে তোমাদের লেন্সে, এবং এই 5টা পয়েন্ট আমি লেন্স থেকেই তুলে দিয়েছি। গাইডে উল্টাপাল্টা করে লেখা আছে, গাইডটা না পড়লেই ভালো। আমি তোমাদের গত ক্লাসেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের জন্য গাইডটা না পড়াই ভালো, কারণ গাইডে অনেক ভুল আছে। সো তোমরা চেষ্টা করবে যেন গাইডটা তোমরা না পড়ো, এবং এই চ্যাপ্টারের জন্য শুধু বইটা পড়ো। দাগায় রাখো বইয়ে যে এই পার্টটা শুধু আমি বই থেকে পড়বো, মানে বইতে অনেক কিছু লেখা থাকে, তো এত কিছু আমরা পড়বো না। আমরা যখন আইটেমের আগে পড়ছি তখনই মার্ক করে রাখবো যে এই পার্টগুলো আমরা পড়বো। আচ্ছা, নন জেনেটিক বেসিসে দেখো, নন জেনেটিক বেসিস হচ্ছে এটা ব্যাকটেরিয়ার কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে আমাদের বডিতে অ্যাকচুয়ালি এই চেঞ্জটা হচ্ছে। যেমন প্রথম পয়েন্টটা দেখো কি লেখা, যে ব্যাকটেরিয়া মে বি ওয়ার্ল্ড অফ উইদিন অ্যাবসেস ক্যাভিটি। অ্যাবসেস কি? তোমরা যেহেতু 3rd ইয়ার পার করে 4th ইয়ার, এটা হচ্ছে আমার ধারণা তোমরা সবাই জানো যে অ্যাবসেস কি। অ্যাবসেসের ভিতরে কি থাকে, একটা পাস থাকে, তাই না? আর চারদিকে ফ্যাগোসাইটিক সেল অথবা লিউকোসাইটস দ্বারা কভার করা থাকে। এইরকম একটা জায়গায় যখন ভেতরে ব্যাকটেরিয়া থাকে এবং চারদিকে আমাদের ইমিউন সিস্টেমের সেল দ্বারা কভার থাকে, তখন কিন্তু ড্রাগ ওই ফ্যাগোসাইটিক সেলগুলোকে ভেদ করে ভিতরে ঢুকতে পারে না। যদি একটা ড্রাগ আমার ব্যাকটেরিয়া পর্যন্ত পৌঁছাতেই না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে যাবে।
আচ্ছা, 2 নম্বরে দেখো ব্যাকটেরিয়া ক্যান বি ইন রেস্টিং স্টেজ। আচ্ছা, 2 নম্বর বলার আগে 4 নম্বর পয়েন্টটা দেখো। এই যে ওয়ার্ল্ড অফ বললাম না, এই 4 নম্বর পয়েন্টও সেম ঘটনা ঘটে, যে প্রেজেন্স অফ ফরেন বডি। আমাদের বডিতে যখন একটা ফরেন বডি থাকে, যেমন ধরো সার্জিক্যাল ইমপ্লান্ট থাকলো একটা, অথবা ক্যাথেটার ঢোকানো হলো, স্প্লিন্টার হলো, অথবা সুচার ম্যাটেরিয়াল কোনো একটা কিছু যদি আমাদের বডির ভিতরে রয়ে যায়, অ্যাবসেস ক্যাভিটির মতো সেম ভাবে আমাদের ফ্যাগোসাইটিক সেলগুলো কভার করে ফেলে। তখন আর ওখানে যদি কোনো অর্গানিজম থাকে, ওষুধটা আর ভেতরে ঢুকতে পারে না, এন্ড আলটিমেটলি ওষুধ যেহেতু ভেতরে ঢুকতে পারে না, ড্রাগ কাজ করে না, রেজিস্ট্যান্স হয়ে যায়। আচ্ছা, এই দুটো পয়েন্ট বোঝা গেল। 2 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, ব্যাকটেরিয়া ক্যান বি ইন রেস্টিং স্টেজ, অর্থাৎ ব্যাকটেরিয়াটা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ থাকতে পারে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর তোমরা জেনারেশন টাইম পড়েছো না, অনেক বড়, প্লাস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমাদের বডিতে ঢোকার পর ডরমেন্ট হিসেবে থেকে যায়। তো ও যদি গ্রো না করে, আমি লাস্ট দিন একটা কথা বলেছিলাম যে পেনিসিলিন অথবা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরদের কাজ করতে হলে ওদের মাল্টিপ্লাই করতে হবে, ওদের গ্রো হইতে হবে, মানে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে কিন্তু কাজ করবে না। সো যদি রেস্টিং স্টেজে থাকে, ওরা গ্রোয়িং অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটররা কাজ করবে না। কারণ আমি বলেছিলাম যে এরা কিন্তু ডিগ্রেড করে না, এরা কি করে, নতুন সেল ওয়াল সিনথেসিস হতে দেয় না। তো যদি ব্যাকটেরিয়াটা বড়ই না হয় সাইজে, তাহলে তো পোরই ফর্ম হবে না, আর পোর ফর্ম না হলে সেল ওয়াল সিনথেসিসরা কাজ করতে পারবে না, সহজ কথা। আচ্ছা, 3 নম্বরে দেখো অর্গানিজমস মে সার্ভাইভ অ্যাজ প্রোটোপ্লাস্ট। বলো তো আমাকে প্রোটোপ্লাস্ট কি? গতদিন বলেছিলাম না যে এল ফর্ম ব্যাকটেরিয়া কি, যে সেল ওয়ালটা থাকে না, ওরা ওদের সেল ওয়ালটা হারাই ফেলে। এই সেল ওয়াল হারানো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি এরকম একটা ব্যাকটেরিয়া হয়, সেটাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে হলে আমরা বলি স্টেরোপ্লাস্ট। তাহলে সহজ জিনিস মনে রাখতে পারো, গ্রাম পজিটিভ, পতে পজিটিভ, মানে পিতে পজিটিভ, পিতে প্রোটোপ্লাস্ট। আচ্ছা, তাহলে এই 4টা পয়েন্ট হয়ে গেছে। এছাড়া কিছু সেভারাল আর্টিফ্যাক্টস থাকতে পারে, অর্থাৎ পেশেন্টের দোষের কারণে অথবা ডক্টরের ভুল ট্রিটমেন্টের কারণেও কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করতে পারে। দেখো প্রথম 3টাই কি দিয়েছে, রং ড্রাগ। একটা ড্রাগ তুমি, ওই যে গতদিন বললাম তোমাকে যে তুমি একটা সেন্সিটিভই না, একটা ড্রাগ দিলা যেটা কাজই হবে না। যেমন ধরো পেনিসিলিন তুমি এমন একটা রোগীকে দিলা যার হচ্ছে গ্রাম নেগেটিভ দিয়ে হয়েছে, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এটা কিন্তু এক ধরনের নন জেনেটিক রেজিস্ট্যান্স। আচ্ছা, 2 নম্বরে দেখো রং ডোজ। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক ঠিক টাইম ফলো করে দিতে হয়, যে 12 ঘন্টা পর পর খাবেন বলে দিই। কিন্তু আমরা যদি সকাল 8টায় খান, তাহলে রাত 8টায় আবার খাবেন, কারণ একদম 12 ঘন্টা পর পরই দিতে হবে। আবার কিছু ড্রাগ বলে যে 8 ঘন্টা পর পর খাবে। এই 8 ঘন্টার পর, যে ড্রাগটা 8 ঘন্টা পর খেতে হয়, তুমি যদি সেটা 12 ঘন্টা পর পর খাও, তাহলে কি হবে, 4 ঘন্টার একটা গ্যাপ হলো না? ওই যে 4 ঘন্টা আমাদের বডিতে ড্রাগের যেই কনসেন্ট্রেশনটা কমে গেল, ওই টাইমে আমাদের যে বডিতে যে অর্গানিজমটা থাকবে না, তারা কি করবে, তারা তো দেখতেছে যে এই ড্রাগটা এসে আমার এই জায়গাটায় কাজ করতেছে, তারা তখন ওই 4 ঘন্টার মধ্যে নিজেদেরকে মিউটেশন করে ফেলবে, এবং মিউটেশন করে এরা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তাই এই যে পয়েন্টটা রং ডোজ, এটা খুব ভালোভাবে মেনটেন করতে হয়, যে কি মানে আমরা যদি বলি যে 8 ঘন্টা পর পর খাইতে হবে, তাহলে তোমার অ্যান্টিবায়োটিক 8 ঘন্টা পর পরই খেতে হবে। রং রাউট। আচ্ছা, রং রুট যেটা, সেটা হচ্ছে একটা ড্রাগ, তোমরা যদি এখন ফার্মাকোলজি পড়তেছো, তোমাদের জানার কথা যে কিছু কিছু ড্রাগ আছে ওরাল রুট দিয়ে দেওয়া যাবে না, যদি ওরাল রুট দিয়ে দাও কাজ হবে না। সো এই রং রুটটা আমার বোঝানোর কিছু নেই, এটা তোমরা ফার্মাকোলজিতে অলরেডি পড়ছো। লাস্টের দুইটা হচ্ছে পেশেন্টের সমস্যা, একটা হচ্ছে নন কমপ্লায়েন্স আর একটা হচ্ছে নন অ্যাডহারেন্স। নন কমপ্লায়েন্সটা কি, আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিই, তখন দেখা যায় যে 5 দিনের জন্য দিলাম। তো আমরা যখন 5 দিনের জন্য দিই, 3 দিনের পরে হয় কি, রোগীর ভালো লাগা শুরু হয়ে যায়। এন্ড ভালো লাগা শুরু হলে আর রোগীর ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। তখন দেখা যায় কি, সে লাস্ট 2 দিন আর ওষুধ খায় না। লাস্ট 2 দিন যখন সে ওষুধ খায় না, ওই টাইমে কিন্তু তোমার ব্যাকটেরিয়াটা ওই যে নিজেদেরকে মিউটেশন করে ফেলে, মিউটেশন করে আলটিমেটলি ওরা একটা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ায় কনভার্ট হয়ে যায়। আর নন অ্যাডহারেন্স কি, ধরো তুমি একটা রোগীকে একটা তিতা ওষুধ দিলা, সে তিতা ওষুধটা 2 দিন খাইলো, এরপর থেকে আর খাইলো না, সে অ্যাডহার করে থাকলো না ড্রাগটার সাথে, তখনও কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তাহলে এই যে এই পয়েন্ট, এগুলো হচ্ছে নন জেনেটিক বেসিস। তাহলে জেনেটিক বেসিস, নন জেনেটিক বেসিস বুঝা গেছে সবার? সবাই বুঝেছো? একটু কমেন্ট করে জানাও যে সবাই বুঝেছো কিনা। বুঝে থাকলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই প্রশ্নটা যদি আসে, তোমরা যদি এইভাবে লিখে দাও খুবই ভালো। আর চাইলে রেঞ্জ থেকে আরো একটা দুটো কথা এক্সট্রা বাড়াইতে পারো, কারণ মাঝে মাঝে দেখা যায় যে একটু বেশি মার্কস থাকে। যদি বেশি মার্কস থাকে তখন লিখে দিবা। আচ্ছা, মিতা কমেন্ট করেছে যে আপু 4 নাম্বার পয়েন্টটা বুঝি নাই। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে অ্যাবসেস ক্যাভিটির মতোই, যখন আমাদের বডিতে একটা ফরেন বডি থাকে, মানে আমাদের শরীরে একটা ফরেন সাবস্টেন্স ধরো ঢুকে গেল, একটা তোমাকে একটা গুলি করলো বন্দুক দিয়ে, সেই গুলিটা তোমার বডিতে ঢুকে গেল এবং সাথে কিছু মাইক্রো অর্গানিজমও ঢুকে গেল। এই গুলিটাকে আমাদের বডি তো ফরেন বডি হিসেবে চিনবে, এবং তখন কি আমাদের ফ্যাগোসাইটিক সেলগুলো চাবে যে এই গুলিটাকে ও কভার করে ফেলবে। চারদিক থেকে ফ্যাগোসাইটিক সেলগুলো এই গুলিটাকে কভার করে ফেলে। যখনই কভার করে ফেলে, তখন তুমি যতই ড্রাগ দাও, মাইক্রো অর্গানিজম সহ গুলিটাকে যেহেতু কভার করে ফেলছে, তুমি যতই ড্রাগ দাও, এই ড্রাগটা এই ফ্যাগোসাইটিক সেল ভেদ করে ফরেন বডি পর্যন্ত অথবা মাইক্রো অর্গানিজম পর্যন্ত যেতে পারবে না। সো এটাও এক ধরনের রেজিস্ট্যান্ট। বুঝা গিয়েছে? মিতাব, তুমি কি বুঝতে পেরেছো? বুঝে থাকলে কমেন্ট করো যে তুমি বুঝেছো।
খাদিজা কমেন্ট করেছে জি আপু বুঝেছি। আচ্ছা, ওরা যেহেতু বুঝতে পেরেছে, আশা করি মিতা তুমি এখন ব্যাপারটা বুঝতে পারবা, আরো ক্লিয়ার হয়ে যাবে যখন তোমরা প্যাথোলজিতে পড়বা। প্যাথোলজিতে তোমরা এগুলো আরো ডিটেলস পড়বা। সো প্যাথোলজিতে ডিটেলস পড়লে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ও বলেছে জি আপু। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, তোমাদের জন্য একটা কোশ্চেন আমি করেছি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াই রেজিস্ট্যান্স অকার্স। এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, কেন হচ্ছে? আমরা তো এতক্ষণ ধরে মেকানিজম পড়ে আসলাম। রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে জানো? এই যে আগের পেজের নিচে যে 5 নাম্বার পয়েন্টটা আছে না, অ্যাকচুয়ালি 5 নাম্বার পয়েন্টের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে মেইনলি। এছাড়া এমনিও রেজিস্ট্যান্স হয়। যেমন একটা অর্গানিজম সে হাইলি রেজিস্ট্যান্ট, তুমি যেই ড্রাগই দিবা রেজিস্ট্যান্স হয়ে যাবে। যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা কম্বিনেশন দেই। তাহলে কিছু যেটা বলছিলাম যে রেজিস্ট্যান্স কিন্তু রোগীর ভুলের কারণে হতে পারে, ডাক্তারের ভুলের কারণে হতে পারে, আবার মাইক্রো অর্গানিজম নিজের অনেক স্ট্রং এজন্যও হতে পারে। আচ্ছা, তাহলে এই যে এই সব কারণে যখন রেজিস্ট্যান্স হয়, তাহলে প্রিভেনশনেরও একটা উপায় থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে ড্রাগ রেজিস্ট্যান্সটা প্রিভেন্ট করতে পারি। 1 নম্বর বলেছে অ্যাভয়েড ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। এই পয়েন্টটা বলতে কি বোঝাচ্ছে জানো? যেমন ধরো একজন মানুষের ভাইরাল ফিভার হলো, তাকে কি তুমি অ্যান্টিবায়োটিক দিবা? বলতো একটা লোকের ভাইরাল ফিভার হলে বা ভাইরাল একটা ইনফেকশন হলো, তাকে কি তুমি অ্যান্টিবায়োটিক দিবা? অ্যান্টিবায়োটিক দিলে কি কাজ হবে? একটু কমেন্ট করো দেখি তো তোমরা জানো কিনা যে একটা ভাইরাল ফিভার অথবা ভাইরাল ইনফেকশনে কি আমরা অ্যান্টিবায়োটিক দেই? আচ্ছা, ভাইরাল ফিভার বা ইভেন চিকেন পক্সে কি আমরা অ্যান্টিবায়োটিক দেই অথবা অ্যান্টিভাইরাল দেই? আচ্ছা, দিশা কমেন্ট করেছে যে নো, দিব না, হবে না। আচ্ছা, এলসা কমেন্ট করেছে যে না, দেই না। কেন? কারণ কি, একটা ভাইরাসের এগেইনস্টে কখনোই অ্যান্টিবায়োটিক কাজ করবে না, রাইট? অ্যান্টিবায়োটিক কখনোই কিন্তু ভাইরাসের এগেইনস্টে কাজ করবে না। আচ্ছা, যেমন তোমাদের থার্ড ইয়ারে যদি তোমরা কমিউনিটি মেডিসিন পড়ে এসেছো এবং সেখানে তোমরা পড়েছিলা যে চিকেন পক্স যখন হয় তখন কিন্তু ইভেন অ্যান্টিভাইরালও দেওয়া হয় না, এমনি ঠিক হয়ে যায়। বেশিরভাগ ভাইরাল ডিজিজ কিন্তু এমনি ঠিক হয়ে যায়। আমরা কিন্তু ইভেন ভাইরাল ফিভার হলেও নাপা ছাড়া আর কিছু খাচ্ছি না, কারণ এগুলো এমনি ঠিক হয়ে যায়। কিন্তু তুমি বলতে পারো যে আপু চিকেন পক্সে আমরা অ্যান্টিবায়োটিক দিতে দেখছি কোনো ডাক্তারকে, তখন সেটা কেন জানো? কারণ ধরো একটা মানুষের চিকেন পক্সে কি হয়, অনেকগুলো লেশন হয় না বডিতে, অনেকগুলো লেশন যখন হয় তখন যেহেতু এই জায়গাটা উন্মুক্ত, স্কিনের একটা পার্টে আমাদের উন্মুক্ত, সেই জায়গায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। মনে আছে পড়েছিলাম চিকেন পক্সের তোমার কমপ্লিকেশনে যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো যদি এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারবো, কিন্তু ভাইরাল কোনো ইনফেকশনে আমরা কখনোই অ্যান্টিবায়োটিক দিব না। সো যদি আমরা এরকম কোনো অ্যান্টিবায়োটিক দিই তখন সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতে পারে। এই জন্য ইনডিসক্রিমিনেট ইউজ করা যাবে না অ্যান্টিবায়োটিক্সের। আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি জেনে যাই যে একটা রোগীর এই ধরনের অর্গানিজম দিয়ে হয়েছে, সেক্ষেত্রে আমরা ন্যারো স্পেকট্রাম দিব, কখনোই কিন্তু ব্রড স্পেকট্রাম দিব না। তাহলে এইটাই হচ্ছে সেই ইনডিসক্রিমিনেট ইউজ করা যাবে না, যেখানে দরকার শুধুমাত্র আমরা সেখানেই ইউজ করব। 2 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, ইউজ অ্যান্টিবায়োটিক্স ইন অ্যাডিকুয়েট ডোজ ফর আ অ্যাডিকুয়েট ডিউরেশন। এটা অলরেডি আমি বলে দিয়েছি যে অ্যাডিকুয়েট ডোজে দেওয়া কেন দরকার, ডিউরেশনটা ফলো করা কেন দরকার। কারণ যখন তুমি ড্রাগে তোমার বডিতে ড্রাগের লেভেলটা কমে যাবে, কনসেন্ট্রেশনটা কমে যাবে, তখনই ব্যাকটেরিয়া সুযোগ পেয়ে যাবে নিজেকে মিউটেশন করার। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো যে use combination where needed such as tuberculosis। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে কিছু কিছু রোগে আমরা কম্বিনেশন দিচ্ছি, যেমন টিউবারকুলোসিস। দেখা গেছে টিউবারকুলোসিস যদি তুমি শুধুমাত্র আইসোনিয়াজিড দাও, তখন তোমার যে রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্সেস থাকে 10⁻⁻7। আর এটাকে যদি তুমি রিফাম্পিসিনের সাথে কম্বিনেশন করে একসাথে দাও, তখন সেটা 10⁻⁻15, অর্থাৎ কত বেশি কমে যাচ্ছে। তাহলে দুইটা যখন তুমি একসাথে দিবা, দুইটারই রেজিস্ট্যান্ট হওয়ার চান্সেস কমে যাচ্ছে। কিন্তু আমরা কি সব ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করব না, আমরা যেখানে দরকার শুধুমাত্র সেই জায়গাটাতেই কম্বিনেশন ইউজ করব। যদি আমরা সব ক্ষেত্রে ইউজ করি তাহলে তো ইনডিসক্রিমিনেট ইউজ হয়ে যাবে। সো আমরা রেজিস্ট্যান্স কমানোর জন্য কিন্তু কম্বিনেশনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে দেখো লিমিট দ্য ইউজ অফ নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক্স। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা বলার আগে আমি তোমাদের 5 নম্বর পয়েন্টটা বলে দিই। সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের কথা, যেটা হচ্ছে কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে রেজিস্ট্যান্ট প্যাটার্ন কিভাবে রেজিস্ট্যান্ট হচ্ছে। এগুলো হচ্ছে আমরা মোটামুটি রিসার্চের মাধ্যমে দেখবো, যেন আলটিমেটলি আমরা প্রিভেন্ট করতে পারি। এখন আসি 4 নম্বর পয়েন্ট, যেটা আমি বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিমিট দ্য ইউজ অফ নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক্স। তোমাদেরকে আমি গতদিন বলেছিলাম যে সেফালোস্পোরিনের অনেকগুলো জেনারেশন আছে। তুমি যদি পড়ো দেখবা যে 5টা জেনারেশন আছে সেফালোস্পোরিনের। এখন তোমার এক আত্মীয় আসলো যে তোমার কাছে একটা ইনফেকশন হয়েছে, তোমার কাছে ড্রাগ চাচ্ছে, তো তুমি ভাবলা আমি তাকে সেফালোস্পোরিন দিব। এখন তোমার মনে হলো যে সে তো আমার অনেক কাছের আত্মীয়, আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাহলে আমি তাকে একদম 5th জেনারেশন সবচেয়ে ভালো যেটা সেটা দিব। এতে কি তার উপকার হবে না অপকার হবে বলতো? তার কিন্তু এতে অপকার হবে। কেন? কারণ তুমি যখন তাকে 5th জেনারেশন একটা অ্যান্টিবায়োটিক বা সেফালোস্পোরিন দিচ্ছ, তখন কিন্তু যদি তার 5th জেনারেশনটা রেজিস্ট্যান্ট হয়ে যায়,
1 2 3 4 একটাও কিন্তু তার আর কাজ করবে না। তাহলে যখনই তুমি অ্যান্টিবায়োটিক ইউজ করবা তোমার একটা ফ্লো মেনটেন করতে হবে, একটা সিরিয়ালে যেতে হবে। যদি থার্ড জেনারেশনের কাজ হয় তুমি কখনোই তাকে ফিফথ জেনারেশন দিবা না, যদি ফার্স্ট জেনারেশনের কাজ হয় তুমি কখনোই তাকে থার্ড জেনারেশন দিবা না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে দেখো আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে এটার মধ্যে লেঞ্জি আছে, সেটা হচ্ছে এমআরএসএ। এমআরএস এর ফুল ফর্ম কি? মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কি একটা গ্রাম পজিটিভ অর্গানিজম, তাই না? কিন্তু এর কিন্তু বিটা ল্যাকটামেজ এনজাইম আছে, যার কারণে বিটা ল্যাকটাম ড্রাগস যেমন পেনিসিলিন যদি ডিরেক্ট দাও এখানে কিন্তু কাজ করবে না। এই জন্য আমাদের বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট মেথিসিলিন যে সেটা ইউজ করতে হয়। তাহলে নর্মালি যদি একটা পেশেন্ট আসে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশন নিয়ে, আমরা তাকে সবার আগে কি দিব? মেথিসিলিন দিব। তারপর যদি আমি দেখি কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট করে যে না মেথিসিলিনের কাজ হচ্ছে না, তখন আমি তাকে ভ্যানকোমাইসিন দিব। আর যদি এমন হয় যে তার ভ্যানকোমাইসিনও রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে তখন তাকে আমরা লিনেজোলিড দিব। কখনোই একটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ইনফেকশনের পার্সনকে আমরা সবার আগে লিনেজোলিড দিব না। এটাই হচ্ছে সেই ফ্লোটা যেটা 4 নম্বরের এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। ক্লিয়ার সবার ড্রাগ রেজিস্ট্যান্ট প্রিভেনশন? তাহলে যখনই রোগীকে অ্যান্টিবায়োটিক দিবা অবশ্যই বলবা যে তারা যেন কোর্সটা কমপ্লিট করে, তারা যেন ওষুধটা নিতে ডিলে না করে, ঠিক আছে? এই জিনিসগুলো সবাই বলে দিবা যখনই রোগীকে বলবা। আচ্ছা চলে আসি নেক্সট স্লাইডে। এই যে একটা টপিক আছে সেটা হচ্ছে ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার। এটা এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমাকে আইটেমে ধরা হবে, যেটা তোমাকে প্রফে ধরবে, যেটা তোমাকে টার্মেও ধরবে। এই জিনিস কিন্তু তুমি ল্যাঞ্জের এই চ্যাপ্টারে নাই, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চ্যাপ্টারে কিন্তু ট্রান্সফারের টপিকটা নাই, এটা হচ্ছে জেনেটিক্স চ্যাপ্টারে আছে। কিন্তু গাইডে একসাথে আছে তো টিচাররা এই জন্য আইটেমে এই জিনিসটা ধরে, এবং টিচারদের খুব ফেভারিট একটা কোশ্চেন হচ্ছে এটা, যে ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার। আচ্ছা দেখো 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনজুগেশন। এটা আমরা ওই যে আবুল হোসেনের বইয়েও সেম জিনিস পড়ছিলাম যে কনজুগেশনের মাধ্যমে হয়। তার মধ্যে একটা কি দেখো, প্রথমে ব্লু কালার দিয়ে আমি যেটাকে হাইলাইট করেছি সেটা হচ্ছে ম্যাটিং অফ টু ব্যাকটেরিয়াল সেল ডিউরিং হুইচ ডিএনএ ইজ ট্রান্সফার্ড ফ্রম ডোনার টু রেসিপিয়েন্ট। তাহলে ছবিটা দেখো, ছবিটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে একটা ডোনার আর এটা হচ্ছে রেসিপিয়েন্ট। এখানে কি হচ্ছে, আর এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াল ডিএনএ অর্থাৎ প্লাজমিডটা। ব্যাকটেরিয়াল যে প্লাজমিডটা আছে সেটা কেউ কি করতেছে দেখো, ম্যাটিং হচ্ছে দুইটা ব্যাকটেরিয়ার, তার মাঝখান দিয়ে এক ফিউশন হয়ে একটা চ্যানেল ফর্ম হচ্ছে, এই চ্যানেল দিয়ে প্লাজমিডটা চলে যাচ্ছে। ওকে, তাহলে কি জেনেটিক ম্যাটেরিয়াল পাস হয়ে গেল না একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা? এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড, যেখানে হচ্ছে প্লাজমিডের মাধ্যমে, অর্থাৎ প্লাজমিডের মাধ্যমে এখানে একটা থেকে আরেকটা ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে কনজুগেশন। তাহলে কনজুগেশন বোঝা গেল। পরেরটা কি দেখো, ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনে মনে রাখতে হবে যে এখানে একটা ভাইরাসের হেল্প লাগে। আমরা জানি ব্যাকটেরিয়াকে যে ভাইরাস অ্যাটাক করে তার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ, তাই না? তাহলে এই ব্যাকটেরিওফাজরা ধরো একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো, এই ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, আমরা জানি ভাইরাস কিভাবে রেপ্লিকেট করে। ভাইরাস তো পুরো সেল বডিটা কখনোই ঢুকায় না, ভাইরাস ওর নিউক্লিয়িক অ্যাসিডটাকে বাইরে রেখে আসে এবং শুধুমাত্র ডিএনএ পার্টটা নিয়ে আসে। তাহলে এই যে ব্যাকটেরিওফাজের ডিএনএ গুলো এখানে, এই ডিএনএ গুলো কি করবে, তারপর আস্তে 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 মাল্টিপ্লাই করবে এবং মিনওয়াইল ব্যাকটেরিয়াল ডিএনএটাও কি হচ্ছে দেখো, ভেঙে ভেঙে গিয়েছে। এবং পরবর্তীতে এরা যখন আবার অ্যাসেম্বল হবে নতুন একটা ভাইরাসে, তখন ওরা কি করবে, নিজেদের ডিএনএ তো নিয়েছে কিন্তু একজন দেখো ও কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএটাও নিয়ে আসছে, ঠিক আছে? এই ভদ্রলোক যখন আরেকটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে এবং আরেকটা ব্যাকটেরিয়াতে এই ডিএনএটা নিয়ে আসলো, এই ডিএনএটা কিন্তু দেখো অরেঞ্জ কালার, অর্থাৎ এটা কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএ। এই ডিএনএটাকে কিন্তু ও নতুন একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে দিল এবং আলটিমেটলি এই ডিএনএটা ফিউশন হয়ে গেল নতুন একটা ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে। তাহলে ট্রান্সডাকশনটা বোঝা গেল। ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন হয় হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাস অর্থাৎ ব্যাকটেরিওফাজের থ্রুতে। ব্যাকটেরিওফাজ এখানে একটা ভেক্টর হিসাবে কাজ করে, ও একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়ার কিছু ডিএনএ নিয়ে এসে আরেকটা ব্যাকটেরিয়াতে দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে মনে রাখতে হবে ট্রান্সডাকশন যদি শব্দটা থাকে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ দিয়ে হচ্ছে। ক্লিয়ার সবার? আচ্ছা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফার অফ ডিএনএ ইটসেলফ ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। খুবই সহজ কথা, এখানে হচ্ছে ডিরেক্ট ডিএনএটাকে ট্রান্সফার করে দিবে, নামের মধ্যে ই আছে ট্রান্সফর্ম, অর্থাৎ এখানে একটা ব্যাকটেরিয়া আর তোমার যে কোনো নেচার থেকে অথবা যে কোনো ল্যাবরেটরি থেকে একটা ডিএনএ নিজের ভেতর নিয়ে নিবে, নিয়ে নিজেকে ট্রান্সফর্ম করে নতুন একটা ব্যাকটেরিয়া প্রডিউস করে ফেলবে। দেখো এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নেচারে হতে পারে, ডাইং ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো ওর প্লাজমিডটা ছেড়ে দিল অথবা ডিএনএটা ছেড়ে দিল, সেই ডিএনএটা যদি একটা নতুন একটা ব্যাকটেরিয়া নিয়ে নেয়
তখনই কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেল। তাহলে এটা একটা ট্রান্সফরমেশনের এক্সাম্পল। আবার ল্যাবরেটরিতেও হতে পারে হিট শক অথবা ইলেকট্রিক শক দিয়ে। আমি একটা ডিএনএ দিলাম, একটা ব্যাকটেরিয়া দিলাম, এরপর যদি আমি ইলেকট্রিক শক দিই, দেখা যাবে আগে ডিএনএটা বাইরে ছিল, এরপর ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসলো। এটা হচ্ছে একটা মেথড ট্রান্সফরমেশনের। এবং এই যে ইলেকট্রিক শক বা হিট শক দিয়ে যেটা করা হয় সেটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে ট্রান্সফেকশন। ক্লিয়ার সবার? আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। দেখো ট্রান্সপোজিশন, নামের মধ্যেই কি আছে? ট্রান্সপোজ, তাই না? এটার সাথে তাহলে মিলে কি? ট্রান্সপোজন। এটা অ্যাকচুয়ালি কনজুগেশন অথবা তুমি কনজুগেশন অথবা ট্রান্সডাকশনেরই একটা স্টেপ, কিন্তু এখানে যে জিনটা পার্টিসিপেট করে সেটা হচ্ছে ট্রান্সপোজন। দেখো লিখে দিয়েছি আমি হাইলাইট করে ব্লু দিয়ে, যে থ্রু ট্রান্সপোজন ফ্রম ব্যাকটেরিয়াল ডিএনএ টু প্লাজমিড। আমি বলেছিলাম লাস্ট দিন যে ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে প্লাজমিডে চলে যেতে পারে ও জাম্প করে, যার কারণে ওদেরকে জাম্পিং জিন বলা হয়। তাহলে ও যদি ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে প্লাজমিডে যায়, এরপর এই প্লাজমিডকে আমি কনজুগেশনের মাধ্যমে অন্য একটা ব্যাকটেরিয়া পাঠিয়ে দিলাম, করা যাচ্ছে। অথবা ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে ও একটা ব্যাকটেরিওফাজে গেল, ব্যাকটেরিওফাজ থেকে ও ট্রান্সডাকশন হয়ে অন্য একটা ব্যাকটেরিয়াতে নিয়ে গেল। তাহলে ট্রান্সপোজনের মাধ্যমে যেই ট্রান্সফারটা হয় সেটাই হচ্ছে ট্রান্সপোজিশন। একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, দেখো এই যে ফার্স্টে ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে ছিল, জাম্প করে ও নতুন একটা ডিএনএ তে চলে গেল, মানে প্লাজমিডে চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে 4টা স্টেপ। এখন এই যে প্রথম 3টা কনজুগেশন, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন, এই প্রথম 3টা তোমাদের লেন্সে ডিরেক্টলি দেওয়া আছে। আর 4 নাম্বার যেটা ট্রান্সপোজিশন, এটা লেন্সে দেওয়া নাই, এটা গাইড থেকে তোলা। এটা তোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টিচাররা আইটেম এটা জানতে চায়, এই জন্য এটা তোলা। সো টিচার যদি জানতে চায় তুমি এটা বলবা। আচ্ছা, তোমরা কি এটা বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কি না। বলো তো, এই যে একটা ছবি দিয়েছি এখানে এ বি সি ডি দিয়ে মার্কিং করা, কমেন্টের মাধ্যমে জানাও তো কোনটা কি, এ কি, বি কি, সি কি, ডি কি। একটু কমেন্টের মাধ্যমে জানাও যে কোনটা কি। তোমরা যদি বুঝে থাকো তোমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো তো এতে কি ঘটনা ঘটছে, যে পরিবেশে অর্থাৎ নেচারে একটা প্লাজমিড রাখা, সেই প্লাজমিডটা ব্যাকটেরিয়া নিয়ে নিচ্ছে। বিতে কি ঘটেছে? দেখো বিতে একটা ভাইরাস দেখা যাচ্ছে, ভাইরাসের থ্রুতে হচ্ছে। সিতে কি দেখা যাচ্ছে, যে একটা দুইটা ব্যাকটেরিয়ার মাঝখানে ম্যাটিং হচ্ছে এবং সেক্স পাইলাসের থ্রুতে ট্রান্সফার হচ্ছে। আর ডি তে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক শকের মাধ্যমে হচ্ছে। তাহলে অ্যান্সার করো তো দেখি, এ বি সি ডি কোনটা কি? দেখি সবার আগে কে কমেন্ট করতে পারে। আচ্ছা, খাদিজা কমেন্ট করেছে যে এ হচ্ছে ট্রান্সপোজিশন। না খাদিজা, এ ট্রান্সপোজিশন না। একটু চিন্তা করো, ট্রান্সপোজিশন কখন হবে? যদি ট্রান্সপোজনের থ্রুতে হয়। এখানে কি ট্রান্সপোজন আছে? আমি কি বলেছি কোথাও ট্রান্সপোজন আছে? পরিবেশ বা নেচারের মধ্যে ডিএনএ আছে, সেই ডিএনএটা ঢুকে গেল একটা ব্যাকটেরিয়াতে। আচ্ছা, মিতা কমেন্ট করেছে হচ্ছে ট্রান্সফরমেশন, এ ভেরি গুড, ঠিক আছে। বি তে কমেন্ট করেছে হচ্ছে ট্রান্সডাকশন, ঠিক আছে। সি বলেছে কনজুগেশন, ভেরি গুড, এবং ডি হচ্ছে ট্রান্সফেকশন, রাইট। মিতার কমেন্টটা ঠিক আছে। আচ্ছা, খাদিজা কমেন্ট করেছে সি হচ্ছে কনজুগেশন, ঠিক আছে খাদিজা, সি কনজুগেশন। সুমন না, এ কিন্তু কনজুগেশন না। এ হচ্ছে দেখো নেচার থেকে নিচ্ছে, আমি একটু আগেই বলেছি যে নেচার থেকে যদি নেওয়া হয়, এই যে একটা প্লাজমিড পড়ে আছে নেচারে, ডাইং একটা ব্যাকটেরিয়া প্লাজমিডটা রিলিজ করে গিয়েছিল, এই প্লাজমিডটা যখন একটা ব্যাকটেরিয়া নিয়ে নিচ্ছে সেটা কিন্তু ট্রান্সফরমেশন, কনজুগেশন না। কনজুগেশন ছিল দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে ম্যাটিং হবে, দেন একটা থেকে আরেকটা ট্রান্সফার হবে। এখানে কি দুইটা ব্যাকটেরিয়া আছে? দুইটা ব্যাকটেরিয়াই নেই, তাহলে এখানে কনজুগেশন কিভাবে হবে? তাহলে এ কিন্তু কনজুগেশন না, এ হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, দিশা কমেন্ট করেছে যে, আচ্ছা দিশা সিরিয়ালি কমেন্ট করে নাই, আমি সিরিয়ালি বলি। ও বলেছে এ হচ্ছে ট্রান্সফরমেশন, বি ট্রান্সডাকশন, সি কনজুগেশন, ডি ট্রান্সফেকশন। ভেরি গুড দিশা, তোমার অ্যান্সার কারেক্ট। এলসা কমেন্ট করেছে, এলসার অ্যান্সারও কারেক্ট। খাদিজা কমেন্ট করেছে এ হচ্ছে ট্রান্সফরমেশন, রাইট খাদিজা, তুমি বুঝতে পেরেছো এখন যে এ হচ্ছে ট্রান্সফরমেশন। দেবাশিস কমেন্ট করেছে যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, কনজুগেশন, ভেরি গুড। 4 নাম্বারটা দেবাশিস বলতে পারছে না, 4 নাম্বারটা হচ্ছে ট্রান্সফেকশন। আচ্ছা, যেটা ল্যাবরেটরিতে করা হয়। সাকান কমেন্ট করেছে এবিসি। ডিটা কেউ কমেন্ট করছো না কেন? ডিটা হচ্ছে ট্রান্সফেকশন, কারণ এটা ল্যাবরেটরিতে আমরা ইলেকট্রিক শক বা হিট শক দেওয়ার মাধ্যমে করছি। ক্লিয়ার সবার? আমি আরেকবার বলি, দেখো যেটা নেচারে আছে ডিএনএ, সেই নেচার থেকে ডিএনএটা নিয়ে নিয়েছে, তাহলে এটা কি হবে? এটা হবে ট্রান্সফরমেশন। আরেকটা দেখো যেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ দিয়ে হচ্ছে, সেটা ট্রান্সডাকশন। কনজুগেশন হতে হলে অবশ্যই দুইটা ব্যাকটেরিয়া লাগবে যাদের মাঝখানে ট্রান্সফার হবে, তাহলে এটা হচ্ছে কনজুগেশন, দুইটা ব্যাকটেরিয়ার মাঝখানে ট্রান্সফার হচ্ছে। আর ট্রান্সফেকশন বলেছিলাম ল্যাবরেটরিতে করা হয় ইলেকট্রিক শক অথবা হিট শকের মাধ্যমে। ক্লিয়ার সবার? আচ্ছা, যদি এটা সবাই বুঝে থাকো, আমি পরবর্তী স্লাইডে চলে যাই।
দেখো অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টিং, এই জিনিসটা আমাদের অনেকেরই কঠিন লাগে এবং আমরা অনেকেই বুঝতে পারি না। গাইডে অনেক কিছু লেখা, উল্টাপাল্টা ফালতু জিনিসপত্র লেখা। লেন্স যদি পড়ো, লেন্স পড়লেও অনেক সময় লাগে বুঝতে। আমি নিজে যখন পড়ছিলাম, আমার কয়েকবার পড়ার পর আমি আসলে বুঝতে পেরেছিলাম যে জিনিসটা কি। তো আমি সেটার জাস্ট জিস্ট কথা, মেইন কথা যেটা, সেটা তোমাদের জন্য লিখে আনছি। দেখো, অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টিং করার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি মিনিমাল ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মিনিমাল ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশনটা কি? ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ আ ড্রাগ দ্যাট কিলস দ্য অর্গানিজম, যেটা অর্গানিজমকে মেরে ফেলবে। অবশ্যই ব্যাকটেরিসাইডাল থেকেই বোঝা যাচ্ছে যে এটা অর্গানিজমকে মেরে ফেলবে। আর ইনহিবিটরি কি, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কি করবে, ইনহিবিট করবে গ্রোথ অফ দ্য অর্গানিজম। ইজি দুটো ডিফিনিশন, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় ধরবে। আচ্ছা, পরবর্তীতে দেখো, এই যে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট, এটাকে বলা হয় অ্যান্টিবায়োগ্রাম। এটার আরেকটা নাম কি, অ্যান্টিবায়োগ্রাম। দুই ভাবে করা যায়, একটা হচ্ছে দ্য ডিফিউশন মেথড, আর একটা হচ্ছে টিউব ডাইলিউশন মেথড। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে ডিফিউশন টেস্ট, অথবা ডিফিউশন মেথডে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টটা করা হয়। এখন আমি একটা একটা করে বলি যদি, তাহলে সবার আগে দেখো ডিফিউশন টেস্টটা কি আছে। যে আমরা অলরেডি পড়েছি কালচার মিডিয়াতে যে একটা মিডিয়া আছে যেটাতে তোমার সেনসিটিভিটি টেস্ট করা হয়। কেউ কমেন্টের মাধ্যমে জানাও তো যে কোন কালচার মিডিয়াতে সেনসিটিভিটি টেস্টটা করা হয়। দেখি কে বলতে পারে সবার আগে যে কোন কালচার মিডিয়াতে সেনসিটিভিটি টেস্ট করা হয়। তোমরা অলরেডি জানো, কারণ তোমরা কালচার মিডিয়া আইটেম সবাই দিয়ে ফেলছো। তো সবার জানা উচিত যে কোন কালচার মিডিয়াতে সেনসিটিভিটি টেস্ট করা হয়। আচ্ছা, ডিফিউশন যেটা টেস্ট, সেখানে হচ্ছে আমাদের কালচার মিডিয়া লাগবে একটা। আচ্ছা, মিতা কমেন্ট করেছে মুলার হিন্টন আগার মিডিয়া, ভেরি গুড, ঠিক আছে। বুশরা কমেন্ট করেছে, ঠিক কমেন্ট করেছে। সাকান কমেন্ট করেছে, এলসা কমেন্ট করেছে, খুবই ঠিক আছে এগুলো। আচ্ছা, এলসা একটা প্রশ্ন করেছে যে এমআইসি বা এমবিসি কেন করা হয়, আইটেমে জানতে চেয়েছে। আচ্ছা, তোমার এই প্রশ্ন আমি অ্যান্সার দিব, অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টটা শেষ করে আমি তোমার অ্যান্সারটা দিব এবং তুমি নিজেই এটার অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, খাদিজা কমেন্ট করেছে মুলার হিন্টন, ওকে, ভেরি গুড, সবাই আচ্ছা, খাদিজা কমেন্ট করেছে, সাকান কমেন্ট করেছে। দুইটা কমেন্টে একটা জিনিস ভুল আছে, সেটা কি জানো? অনেকে লিখেছে মুলার হিলটন, ব্যাপারটা কিন্তু হিলটন না, হিন্টন, এন। এই জিনিসটার জন্যই তোমাদেরকে আমি কমেন্ট করতে বলেছিলাম, কারণ এই জিনিসটা আমাদের সবার ভুল হয়ে যায়। হিন্টন আমরা কখনো শুনি না, আমরা হিলটন শুনেছি নামটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লোকটার নাম হচ্ছে মুলার হিন্টন। এই স্পেলিংটা সবাই খুব ভালোভাবে দেখে নিবা, কারণ স্পেলিংটা প্রায় মিস্টেক হয়ে যায়। এবং এই জিনিস অস্পিতে থাকে, তো অস্পিতের প্রথম কোশ্চেনটাই থাকে হচ্ছে যে আইডেন্টিফাই দ্য মিডিয়া। যখনই তোমাকে আইডেন্টিফাই করতে বলবে, তুমি যদি স্পেলিং মিস্টেক করো, তুমি কিন্তু এখানে মার্কস পাবা না। তাহলে তোমার অবশ্যই স্পেলিংটা চেক করে ঠিকভাবে মাথায় ঢুকায় রাখতে হবে। আচ্ছা, আলামিন কমেছে সলিড মিডিয়া, ঠিক আছে, সলিড মিডিয়া কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখো এবার ডিফিউশন টেস্টটা কি। ইট ইজ ডান অন মুলার হিন্টন আগার প্লেট বাই প্লেসিং মেনি অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এখানে অনেক কথা লেখা আছে, আমি তোমাদের সহজ ভাষায় বলি। একটা আগার প্লেট নেওয়া হয়, মুলার হিন্টন আগার প্লেট যেটা, সেখানে ইনকুলেট করা হয় অর্গানিজম। মানে তোমার যে পেশেন্ট যে স্যাম্পলটা দিচ্ছে সেটা ইনকুলেটিং ওয়্যার লুপ বলে, লুপ দিয়ে আমরা এটার ভিতরে দেই। দেওয়ার পর বাজার থেকে কিছু অ্যান্টিবায়োটিক ডিস কিনতে পাওয়া যায়, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিনের জন্য একটা থাকতে পারে, টেট্রাসাইক্লিনের জন্য থাকতে পারে, সিপ্রোফ্লক্সাসিনের জন্য থাকতে পারে। এরকম ডিস্কগুলোকে, এই যে গোল গোল দেখতে পাচ্ছ না হালকা অরেঞ্জ, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ডিস্ক। এরকম অ্যান্টিবায়োটিক ডিস্কগুলোকে বসায় দেওয়া হয়। বসায় দেওয়ার পর করা হয় কি, বসানোর পরে এটাকে ইনকিউবেশন করে। কতক্ষণের জন্য দেখো লিখে দিয়েছি, টেম্পারেচার 35°C আর টাইম হচ্ছে 18 আওয়ার্স। 18 আওয়ার্স এরা ইনকিউবেট করে। ইনকিউবেট করার পর এরা বের করে আনি, আমরা বের করে এনে দেখি যে এই যে বাইরে একটা সাদা জায়গা দেখা যাচ্ছে না, এটাকে বলে জোন অফ ইনহিবিশন। জোন অফ ইনহিবিশন, এই জোন অফ ইনহিবিশনটা আমরা মেজার করি। হয় কি, এই যে আমরা অ্যান্টিবায়োটিক ডিস দিলাম, এই ডিস থেকে অ্যান্টিবায়োটিক গুলো ডিফিউজ হয়ে বের হয়ে যায়। তো যেই বরাবর পুরোটাতে ডিফিউজ হয়ে বের হয়ে গেল, তো যদি তোমার সেনসিটিভ হয় বা সাসেপ্টিবল হয় অর্গানিজম, ওরা কিন্তু এই অ্যান্টিবায়োটিক বরাবর আর গ্রো করতে পারে না। তখন এই জায়গাটা এরকম একটা সাদা একটা জায়গা বা হলো একটা প্রডিউস হয়, যার কারণে এই জায়গাটাকে বলে জোন অফ ইনহিবিশন। তো এই জোন অফ ইনহিবিশনটাকে আমরা স্কেল দিয়ে মেজার করি। এই স্কেল দিয়ে মেজার করার পর দেখি যে এটা কি সাসেপ্টিবল রেঞ্জের মধ্যে আছে নাকি রেজিস্ট্যান্ট রেঞ্জের মধ্যে চলে গিয়েছে। দেখো প্রত্যেকটার উপরে লেখা আছে, প্রত্যেকটা ড্রাগের জন্য, যেমন সিপ্রোফ্লক্সাসিনের জন্য লেখা আছে যে লেস দেন 17 মিলিমিটার যদি হয় এই জোন অফ ইনহিবিশনটা, তাহলে কিন্তু সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট। এবং সাসেপ্টিবল আমরা কখন বলবো, যদি 22 অথবা 22 বেশি হয়। তাহলে এস দিয়ে কি বুঝাচ্ছি আমরা, তোমরা লিখে নিতে পারো, এস দিয়ে বুঝায় সাসেপ্টিবল, আর দিয়ে বুঝায় রেজিস্ট্যান্ট। তাহলে একটা পর্যায়ে রয়ে গেল না 17 থেকে 22-এর মাঝে, এই পার্টটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। ক্লিয়ার? তাহলে আর দিয়ে বুঝাচ্ছে হচ্ছে রেজিস্ট্যান্স, এস দিয়ে বুঝাচ্ছে সাসেপ্টিবল,
আর মাঝের যে পর্যায় সেটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারমিডিয়েট। এই জোন অফ ইনহিবিশন দিয়ে আমরা ডিফিউশন টেস্টের মাধ্যমে সেন্সিটিভিটিটা জানতে পারি। তাহলে এটা তোমরা বুঝবা, সবাই বুঝতে পারতেছো যে কিভাবে করতেছে। ফার্স্টে একটা আগার প্লেট নিচ্ছি, সেটার মধ্যে আমরা ইনাকুলেট করতেছি অর্গানিজম, করার পরে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ডিস্ক বসাচ্ছি। ডিস্কের চারদিকে হচ্ছে যদি সেন্সিটিভ হয় তাহলে অর্গানিজম গ্রো করতে পারে না। তখন আমরা এই যে জোন অফ ইনহিবিশনটা থাকে এটার ডায়ামিটারটা দেখি, ডায়ামিটারটা দেখে আমরা মেজার করি যে কতটুকু, মেজার করে আমরা আলটিমেটলি বলি যে এটা কি সেন্সিটিভ নাকি এটা রেজিস্ট্যান্স। প্রত্যেকটা ড্রাগের জন্য আলাদা করে থাকে, তুমি চাইলে যে কোনো একটা মুখস্থ করে রাখতে পারো, টিচার কখনোই তোমাকে সবগুলোটা জিজ্ঞেস করবে না, ইভেন একটাটাও জিজ্ঞেস করবে না। তুমি যদি ভালো করো তখন তুমি বললা টিচারকে বোঝানোর জন্য। ক্লিয়ার? তাহলে ডিফিউশন টেস্ট। আচ্ছা, পরবর্তীতে দেখি টিউব ডাইলিউশন মেথড। এটা সবার ক্লিয়ার? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে ডিফিউশন টেস্টটা কি তোমরা বুঝেছো কিনা, কারণ এই জিনিস যদি বুঝতে না পারো অনেক ঝামেলা হবে। মানে ঝামেলা বলতে কি, নিজেই যখন যতবার পড়বা ততবার তোমার একটু খুঁতখুঁতে লাগবে যে বুঝলাম না কি হলো। তো তোমরা কি ডিফিউশন টেস্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখেছি যে টাইম হচ্ছে 18 আওয়ার্স, এটা কিন্তু ইনকিউবেশনের টাইম। এখানে একটা প্রশ্ন টিচাররা করে যেটা বইয়ে নাই, সেটা হচ্ছে সেন্সিটিভিটি টেস্টের রেজাল্ট কয়দিন পর দেয় বা কত আওয়ার্স পরে দেয়। তোমরা কি জানো কেউ সেন্সিটিভিটি টেস্টের রেজাল্ট কতদিন পর দেয়? কেউ কি বলতে পারো যে কেউ কি ব্লাড টেস্ট করাইছো কখনো কালচার এন্ড সেন্সিটিভিটি? যদি করায় থাকো তাহলে কিন্তু তোমরা জানো যে কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্টের রিপোর্ট কতদিন পর আসে। 72 আওয়ার্স বুশরা কমেন্ট করেছে। বুশরা একদম ঠিক, 72 আওয়ার্স পর কিন্তু দেওয়া হয় সেন্সিটিভিটি টেস্টের রেজাল্ট। সেন্সিটিভিটি আসার কালচার হইতে মোটামুটি আমাদের সময় লেগে যায়, এই সময়টার পর আমরা সেন্সিটিভিটি টেস্ট করি, করে আলটিমেটলি আমরা রেজাল্টটা দিয়ে থাকি। আচ্ছা, উম্মে সালমাও কমেন্ট করেছে 72 আওয়ার্স। ভেরি গুড সালমা, ঠিক আছে। তাহলে সেন্সিটিভিটি টেস্টটা কিন্তু এইভাবে করা হচ্ছে। এই যে আমার মনে আছে আমরা যখন আইটেম দিয়েছিলাম আমাদের একটা ব্যাচমেট কোশ্চেন করেছে যে অ্যান্টিবায়োটিকের যে ডিস্ক এগুলো কই পাবো ম্যাডাম? তো ম্যাডাম বলছিল এগুলো কিনতেই পাওয়া যায়। তো তোমাদেরকে আমি বললাম যে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এবং প্রতি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টেই এই ডিস্কগুলো থাকে। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে আসি, যেটা হচ্ছে টিউব ডাইলিউশন মেথড। টিউব ডাইলিউশন মেথডে দেখো এখানে লেখা আছে অনেক কিছু, আমি লেখাটা পরে বলি, আগে ছবিটা দেখো। এই ছবিতে দেখো অনেকগুলো সিরিজ অফ টেস্ট টিউব দেখা যাচ্ছে, অনেকগুলো সিরিজ অফ টেস্ট টিউব। এই টেস্ট টিউবগুলোর মধ্যে নিচে অনেক কিছু লেখা আছে। তার মধ্যে প্রথমে হচ্ছে নো ব্যাকটেরিয়া, কালারটা দেখা যাচ্ছে। যদি কোনো ব্যাকটেরিয়া না থাকে তাহলে কালারটা কিরকম হবে? হালকা অরেঞ্জ। আর যদি ব্যাকটেরিয়া থাকে তখন কিন্তু গাঢ় অরেঞ্জ। ঠিক আছে, এখন আমরা ড্রাগ অ্যাড করব। আমরা লোয়েস্ট ডাইলিউশন থেকে আস্তে আস্তে ড্রাগের পরিমাণটা বাড়াবো। কতটুকু বাড়াবো? 2 ফোল্ড করে বাড়াবো। দেখো প্রথমে যে 3 নম্বর টেস্ট টিউবে দিলাম কতটুকু ড্রাগ? 0.75। তাহলে 4 নম্বরে কতটুকু দিচ্ছি? এর ডাবল 1.5। এরপর যখন দিচ্ছি এর ডাবল 3.1। তারপর যখন দিচ্ছি এর ডাবল 6.2। এভাবে করে ডাবল ডাবল করে বাড়াতে থাকবো। এরপর আমরা এটাকে সেম ভাবে ইনকিউবেট করব ফর 18 আওয়ার্স এবং 35 ডিগ্রি সেলসিয়াসে। ইনকিউবেট করলে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে, মানে অর্গানিজমস তো গ্রো করবে প্রথম দিকে, যখন ড্রাগ নাই তখন তো গ্রো করবেই, যখন কম ছিল কনসেন্ট্রেশন তখনও করতেছে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে না, অর্গানিজম আর গ্রো করতেছে না। তাহলে এই যে এতগুলোর মধ্যে যে লোয়েস্ট কনসেন্ট্রেশনটা আছে, যেখানে অর্গানিজম আর গ্রো করলো না, এটাই হচ্ছে আমাদের MIC, অর্থাৎ মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। টিউব ডাইলেশন মেথডের মাধ্যমে আমরা MIC-টা জানতে পারতেছি যে কোন একটা ড্রাগের কতটুকু পরিমাণ দিলে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করতে পারতেছি। তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথটা এখানে ইনহিবিট হয়ে গেল। এরপর এখন যদি আমি জানতে চাই এই ড্রাগটারই MBC কত হবে, অর্থাৎ মিনিমাল ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন কত হবে, বা এই যে কনসেন্ট্রেশনটা দিলাম এটাতে কি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট পাওয়া যাবে, তখন আমরা কি করব? ডিস্ক ডাইলেশন মেথডের মতো আরেকটা এই প্লেটে নিব, একটা আগার প্লেট নিব। আগার প্লেট নিয়ে আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার এই দেখো বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যাড করা হয়েছে। অ্যাড করার পর দেখলাম যে কোন কনসেন্ট্রেশনে গিয়ে আরো অর্গানিজমটা গ্রো করছে না। তাহলে 12.5 এ গিয়ে অর্গানিজম গ্রো করছে না। তাহলে এই 12.5টা কি হবে? MBC হবে ওই ড্রাগটার জন্য। কিন্তু দেখো MIC তে আমরা কি পেয়েছিলাম? 3.1 এ আমরা MIC পেয়েছিলাম, অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথটা ইনহিবিট হয়েছিল। কিন্তু দেখো এখানে 3.1 এ কিন্তু অনেক অনেক ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা ড্রাগ যেটার MIC যদি 3.1 হয় সেটার MBC 3.1 নাও হতে পারে। অর্থাৎ যারা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ তাদের কিন্তু MIC আর MIC অনেক কম হবে MBC থেকে। আর যারা ব্যাকটেরিওসাইডাল ড্রাগ তাদের কিন্তু MIC আর MBC সেম হবে। যেমন এই ড্রাগটাই যদি ব্যাকটেরিসাইডাল হতো তাহলে দেখা যায় তো 3.1ই কোনো ব্যাকটেরিয়া গ্রো করতেছে না, অর্থাৎ সব ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। কিন্তু এই ড্রাগটা ব্যাকটেরিওস্ট্যাটিক দেখি 3.1 এ অনেক অনেক ব্যাকটেরিয়া আছে, কিন্তু আর মারার জন্য আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন লাগছে, যেটা হচ্ছে 12.5। বুঝা গেছে সবার? আচ্ছা, দেখি কমেন্ট করেছে যে সুমন কমেন্ট করছে, আপু স্ট্যান্ডার্ড কোনটা?
স্ট্যান্ডার্ড হচ্ছে সেন্সিটিভিটি জানার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে ডিফিউশন টেস্ট। টিউব ডায়ালেশনটা খুব বেশি করা হয় না, আমি অলরেডি বলেছিলাম যে টিউব ডায়ালেশন আমাদের ল্যাবরেটরিতে খুব বেশি করা হয়, ল্যাবরেটরিতে যেটা করা হয় সেটা হচ্ছে ডিফিউশন মেথড। আচ্ছা, স্ট্যান্ডার্ডটা হচ্ছে ডিফিউশন মেথড। এখন দেখো যেটা তোমাদেরকে বলছিলাম, একটা প্রশ্ন করেছিল এলসা সম্ভবত, আমি প্রশ্নটা আবার দেখি। প্রশ্নটা ছিল হচ্ছে যে এমআইসি এমবিসি কেন করা হয় আপু? আচ্ছা, এমআইসি এমবিসিটা আমরা করি এই যে বললাম ব্যাকটেরিসাইডাল নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক এটা বোঝার জন্য। যেমন এমআইসি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগের এমআইসি আমরা দুইটার ক্ষেত্রেই পাবো, ব্যাকটেরিওসাইডিক বলো ব্যাকটেরিওসাইডালের ক্ষেত্রে বলো। এমআইসি আর এমবিসি যদি ব্যাকটেরিওসাইডাল হয় তখন সেম হবে, অর্থাৎ ব্যাকটেরিওসাইডাল ড্রাগের ক্ষেত্রে ইনহিবিট করার কনসেন্ট্রেশন যেটা, কিল করার কনসেন্ট্রেশনও সেম, অর্থাৎ এমআইসি আর এমবিসি সেম ব্যাকটেরিওসাইডালের ক্ষেত্রে। আর ব্যাকটেরিওস্ট্যাটিকের ক্ষেত্রে দেখা যাবে কি যে এমবিসি যেটা সেটা অনেক বেশি এমআইসির ক্ষেত্রে। তাহলে এই যে এই আমরা এমআইসি আর এমবিসিটা বের করতেছি, এখান থেকে আমরা বের করতে পারতেছি কিন্তু ড্রাগটা ব্যাকটেরিওসাইডাল কিনা অথবা ব্যাকটেরিওস্ট্যাটিক কিনা। বা ধরো আমরা এটাও বের করতে পারতেছি যে একটা পেশেন্টকে যখন আমরা ড্রাগ দিব তখন আমরা কতটুকু পরিমাণ দিব। যে একটা ড্রাগের আমি যে বলতেছি যে আপনি হচ্ছে 550 মিলিগ্রাম ড্রাগ খাবেন, বা আমরা যখন আমরা ড্রাগ লিখি আমরা কিন্তু পাওয়ার বলে দিই সাথে। আমরা পাওয়ারটা কেন বলে দিচ্ছি, কারণ একটা পেশেন্টের উপর যদি আমি 500 মিলিগ্রাম দিলে যতটুকু কাজ করবে আর 1000 মিলিগ্রাম দিলে তার থেকে কিন্তু বেশি কাজ করবে। বা একটা রোগীর এমন একটা ইনফেকশন হচ্ছে যা তার 1000 মিলিগ্রাম লাগবে, তাকে কি আমি 500 মিলিগ্রাম দিলে কাজ করবে? করবে না। অর্থাৎ যে কোনো একটা পেশেন্টের একটা অর্গানিজমের কতটুকু লাগবে সেটা কিন্তু আমরা টিউব ডায়ালেশনের মাধ্যমে জানতে পারতেছি। এটা হচ্ছে রিসার্চ পারপোজে, এটা কিন্তু মোস্টলি ডক্টররা জানি যে কোন ডিজিজের জন্য কোন পাওয়ারের ড্রাগ দিতে হয়। আচ্ছা, এখানে কমেন্ট করেছে এলসা ব্যাকটেরিসাইডাল বা ব্যাকটেরিওস জানার জন্য করা হয়। হ্যাঁ ঠিক আছে এলসা, ঠিক আছে, তোমার কমেন্টটা ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমি অনেক ফাস্ট বলেছি এই জায়গাটা, তোমরা কি যারা ধরতে পারছো টিউব ডায়ালেশন মেথডটা? সহজভাবে যদি আমি আরেকবার রিপিট করি তাহলে টিউব ডায়ালেশন হচ্ছে অনেকগুলো টিউব নেওয়া হয় এবং টিউবের মধ্যে অর্গানিজমস দেওয়া হয়, অর্গানিজমস এর সাথে ড্রাগ অ্যাড করা হয় এবং প্রতিটা টিউবে কি হয় ড্রাগটা হচ্ছে 2-fold করে ইনক্রিজ করা হয় এবং লোয়েস্ট যেই কনসেন্ট্রেশনে ড্রাগ তোমার অর্গানিজম আর গ্রো করে না সেটাকে আমরা বলি হচ্ছে মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। এবং এরপর আমরা চেক করতে চাই যে এই কনসেন্ট্রেশনে কি আমরা ব্যাকটেরিসাইডাল ইফেক্টটা পাবো কিনা, তখন আমরা আবার একটা আগার প্লেট নিই, আগার প্লেট নিয়ে আমরা সেম অ্যামাউন্টটা দেই, যদি দেখি সেম অ্যামাউন্টে না, সেম অ্যামাউন্টে আর কিল হচ্ছে না, এখনো পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া, তখন আমরা আস্তে আস্তে বাড়াই আমরা যেইটাই গিয়ে দেখি যে না এই অ্যামাউন্টে গিয়ে আমরা দেখলাম যে কোনো কিছু গ্রো করতেছে না, সেই অ্যামাউন্টটাই হচ্ছে মিনিমাল ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। ক্লিয়ার সবার? যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকো তাহলে মাশাআল্লাহ অনেক কিছু বুঝে গেছো, কারণ এই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টটা একটু ঝামেলার, আর বাকি সবই কিন্তু মোটামুটি ইজি এই চ্যাপ্টারের, শুধু এই টেস্টিংটা একটু ঝামেলা হয়, বাকি সবই ইজি। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আমার কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমি করব। বুঝে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝেছো কিনা। আচ্ছা, তোমাদের অনেক ব্যাচই সম্ভবত এটার আইটেম হয়ে গিয়েছে, তো যাক ভালোই হলো, আইটেম হয়ে গেলে হয় কি পড়া ভালো হয়, এখন যদি আমারটা শুনলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জি আপু বুঝেছি, মিতা কমেন্ট করেছে যে জি আপু বুঝেছি। আচ্ছা, যেহেতু তোমরা বুঝে গিয়েছো তাহলে আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে কোশ্চেনস ফ্রম লাস্ট ক্লাস। আমি বলেছিলাম সবাইকে যে তোমরা যেন ল্যান্সটা পড়বা, একবার হলেও রিডিং দিবা, তো যদি তোমরা ল্যান্স পড়ে থাকো তাহলে তোমরা এটা জানবা। বুশরা কমেন্ট করেছে যে আইটেম হবে আপু। আচ্ছা, একটা একটা করে অ্যান্সার দিবা। আমি প্রথম প্রশ্নটা করি, হোয়াট ডু ইউ মিন বাই কেমোপ্রোফাইলেক্সিস এক্সাম্পল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমার আইটেমের জন্য ইম্পর্টেন্ট, টার্মের জন্য ইম্পর্টেন্ট, ইভেন প্রফের জন্য ইম্পর্টেন্ট। এন্ড আমার মনে আছে যে আমাদের ফার্মাকোলজি প্রফিট যে ভাইবা হলো এইটা একটা হিট প্রশ্ন ছিল, এবং এই কোশ্চেন না পারলে টিচাররা খুবই মাইন্ড করে যে কেমোপ্রোফাইলেক্সিস কি। তো তোমার অবশ্যই জানতে হবে কেমোপ্রোফাইলেক্সিস কি, ঠিক আছে? কেমোপ্রোফাইলেক্সিস কি সেটা তোমার অবশ্যই জানতে হবে। তাহলে কেমোপ্রোফাইলেক্সিস যেটা বলতেছিলাম, তোমরা কেউ আমাকে জানাও দেখি কমেন্টের মাধ্যমে যে কেমোপ্রোফাইলেক্সিসটা কি। হোয়াট ডু ইউ মিন বাই কেমোপ্রোফাইলেক্সিস, এবং এক্সাম্পল যদি দিতে হয় বইয়ে অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল কোনটা হবে? আচ্ছা, সুমন কমেন্ট করেছে যে এক্সপোজার থেকে প্রিভেন্ট করার জন্য যে ড্রাগ দেওয়া হয়। এক্সপোজার থেকে প্রিভেন্ট করা কথাটা কি ঠিক হলো? দ্য ড্রাগস হুইচ আর ইউজড টু প্রিভেন্ট ডিজিজ ফ্রম অকারিং। আচ্ছা, বুস্টারটা ঠিক আছে মোটামুটি, এক্সপোজার প্রিভেন্ট করার জন্য। এক্সপোজ তুমি হইতেই পারো, কিন্তু এক্সপোজ হওয়ার পর যেন তোমার ইনফেকশন না হয়,
তাহলে একটা ইনফেকশন বা একটা ডিজিজ হওয়া প্রিভেন্ট করার জন্য আমরা যেই ড্রাগটা দিব সেটাই হচ্ছে কেমোপ্রোফাইলিক্সিস। যদি তোমাকে আমি বলি কেমোপ্রোফাইলিক্সিস এর একটা এক্সাম্পল বলো, তুমি কোন এক্সাম্পল দিবা? শুনো, টিচাররা যখন জিজ্ঞেস করবে যে এক্সাম্পল দাও, চেষ্টা করবা মোস্ট কমন এক্সাম্পলটা দেওয়ার, যেটা অহরহ আশেপাশে হচ্ছে সেই রকম একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করবা। বইয়ের মধ্যে অনেক এক্সাম্পল আছে, ধরো এরকম একটা এক্সাম্পল দিলা যেটার এক্সাম্পল মানে আমাদের দেশে আমরা ইউজই করি না, টিচাররা এইসব এক্সাম্পলে খুব মাইন্ড করে, তখন টিচাররা বকানা দিলে বলে কি আর কি আছে বলা, আর করতে থাকে, তখন তোমার মনে হয় চার পাঁচটা এক্সাম্পল বলে দিছি, আরো জিজ্ঞেস করতেছে কেন? কারণ হচ্ছে তুমি টিচার যেটা শুনতে চাচ্ছে সেটা বলো নাই। তাহলে কেমোপ্রোফাইলিক্সের যদি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করে, তাহলে বলবা হচ্ছে ম্যালেরিয়ার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তুমি যে আমরা রাঙ্গামাটি বা ধরো বান্দরবান এইসব হিল সাইডে ঘোরার জন্য যখন আমরা কোনো হিল সাইডে যাওয়ার আগে কিন্তু আমরা 1 সপ্তাহ আগে থেকেই আমরা ড্রাগ নেওয়া শুরু করি, ম্যালেরিয়া প্রোফাইলিসিস শুরু করি। কেন? যাতে আমাদের যদি মশা কামড়ও দেয়, অ্যানোফিলিস মশা দিয়ে তো ম্যালেরিয়া হচ্ছে, যদি মশা আমাদের কামড়ও দেয় যেন আমাদের রোগ না হয়। তাহলে এটা সবচেয়ে কমন এক্সাম্পল, এবং এটাই বলবা তোমরা যে ম্যালেরিয়া প্রোফাইলিসিসের জন্য দেওয়া হয়, ম্যালেরিয়া প্রোফাইলিসিসের জন্য যে কেমোপ্রোফাইলিসিস দেওয়া হয় এটা হচ্ছে মোস্ট কমন। এরপর তোমার যা ইচ্ছা তুমি বলো, কোনো সমস্যা নেই, বই অনেক অনেক এক্সাম্পল আছে সেখান থেকে তুমি 1-2টা বলতে পারো, কিন্তু এই কেমোপ্রোফাইলিসিসে তুমি যদি ম্যালেরিয়া প্রোফাইলিসিস না বলো টিচাররা খুব মাইন্ড করবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এটার অ্যান্সার লিখে আপলোড দিবা, কেউ দাও নাই, যাই হোক। ওয়াই অ্যামাইনোগ্লাইকোসাইডস আর ব্যাকটেরিসাইডাল? আচ্ছা, তোমাদের অনেক আইটেমের প্রেসার থাকে আমি জানি, সো হয়তোবা তোমরা পড়ার প্রেসারের কারণে এটার অ্যান্সার বের করতে পারো নাই। বলেছিলাম যে এটার অ্যান্সার তোমরা বইয়ে পাবা না, এটার অ্যান্সার তোমাদের হচ্ছে একটু ঘাটাঘাটি করতে হবে। তাহলে এই যে ওয়াই অ্যামাইনোগ্লাইকোসাইডস আর ব্যাকটেরিসাইডাল, এটা আমি নিজে, এটা আসলে টিচাররা কখনো ধরে নাই, ধরা প্রশ্ন এটা আমি তোমাদেরকে করছি, কারণ আমি যখন ফার্মাকোলজি পড়েছিলাম আমার মাথায় এই কোশ্চেন আসতো খালি, যে কেন অ্যামাইনোগ্লাইকোসাইডস কে আমরা ব্যাকটেরিসাইডাল বলতেছি, এটা তো প্রোটিন সিনথেসিস ইনহিবিট করছে, কোনোভাবেই মানতে পারতাম না। তো তখন আমি অনেক রিসার্চ করে যেটা মোটামুটি একটা ধারণা পাইছি, সেটা হচ্ছে ওরা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে ঠিক আছে, বাট ওরা করে কি মিসরিডিং করে, ওরা মেসেঞ্জার আরএনএটাকে মিসরিডিং করায় ফেলে। মিসরিডিং করানোর মাধ্যমে কি হয়, মিসরিডিং করলে একটা ভুল এরর হয় প্রোটিন সিনথেসিসে, এন্ড যখন এরর হয় প্রোটিন সিনথেসিসে তখন সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়। সেল মেমব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, সেলের ভেতরে যেসব অর্গানলিস থাকে তারা সব বের হয়ে যায়, লিকেজ হয়, লিকেজ হয়ে আলটিমেটলি সেলটা ডেথ হয়ে যায়। তাহলে এটা তুমি জাস্ট নিজের জানার জন্য, নিজের মনের শান্তির জন্য জেনে রাখতে পারো যে অ্যামাইনোগ্লাইকোসাইডস হচ্ছে ফাইনালি যেটা করে সেটা হচ্ছে সেল মেমব্রেনটাকে ড্যামেজ করে, যার কারণে লিকেজ হয় অর্গানিলগুলো, লিকেজ হয়ে আলটিমেটলি যদি অর্গানিল না থাকে একটা ব্যাকটেরিয়া অবশ্যই বাঁচতে পারবে না, সো অর্গানিলি লিকেজ হয়ে চলে যায়, যার কারণে ওরা আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে করব, যেটা যদি তোমরা ল্যান্ড করে থাকো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবা, সেটা হচ্ছে which drugs are called drugs of last resort? এটা ল্যান্ডে ডাইরেক্ট লাইন আছে, দেখি কি অ্যান্সার করতে পারে, যে which drugs are called drugs of last resort, কোনটাকে drugs of last resort বলা হয়? আচ্ছা, আমিনুল ইসলাম কমেন্ট করেছে ম্যালেরিয়া, গুড আমিনুল ইসলাম, এটা কেমোপ্রোফাইলিক্সিস এক্সাম্পলে আমরা ম্যালেরিয়া বলবো, কিন্তু এখন আমি যেটা প্রশ্ন করলাম সেটা হচ্ছে কোন ড্রাগ গুলোকে ড্রাগ অফ লাস্ট রিসর্ট বলা হয়, কেউ কি বলতে পারো? যদি তোমার ল্যান্স একবার হলেও রিডিং দিয়ে থাকো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এলসা কমেন্ট করেছে কার্বাপেনাম, ঠিক আছে এলসা, তোমার এলসার অ্যান্সার একদমই রাইট, কার্বাপেনাম গুলোকে বলা হয়। আর কেউ জানতো না যে কার্বাপেনামকে বলা হয়, নাকি কেউ পড়ো নাই, নাকি আপু আইটেম হয় নাই দেখে আর পড়া হয় নাই? ঠিক আছে, আচ্ছা, একমাত্র এলসা কমেন্ট করেছে কার্বাপেনাম। সবাই আমরা বাসার মধ্যে থেকে এলসার জন্য একটা করতালি দেই যে এলসা এত সুন্দর অ্যান্সার দিতে পেরেছে, তার মানে এলসা এটা রিডিং দিয়েছে। কিন্তু এলসা তোমার কিন্তু কার্বাপেনাম বানানটাই একটু ভুলেছে, উচ্চারণ যদিও কার্বাপেনাম, তোমার স্পেলিংটা হয় কি PENEM, ঠিক আছে, এটা সবাই মাথায় একটু খেয়াল রাখবে যেটা স্পেলিংটা কি। আচ্ছা, তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার দেখো প্রশ্নটা, ইজ ভ্যানকোমাইসিন ডিগ্রেডেড বাই বিটা ল্যাকটামেজ? বলো তো ভ্যানকোমাইসিন কি বিটা ল্যাকটামেজ দ্বারা ডিগ্রেডেড হয় কি হয় না? সহজভাবে চিন্তা করো, ভ্যানকোমাইসিন কি বিটা ল্যাকটাম ড্রাগস নাকি না? বলো, ভ্যানকোমাইসিন কি বিটা ল্যাকটামেজ দ্বারা ডিগ্রেড হবে কি না? দেখি কে অ্যান্সার করতে পারে যে ভ্যানকোমাইসিন কি বিটা ল্যাকটামেজ দ্বারা ডিগ্রেড হয় কিনা। যদি ল্যাঞ্জ পড়ে থাকো এটা পারবা, ল্যাঞ্জের ডিরেক্ট লাইন আছে এটা। আচ্ছা, বুশরা কমেন্ট করেছে নো, এলসা কমেন্ট করেছে নো, ভেরি গুড। ভ্যানকোমাইসিন একটা বিটা ল্যাকটাম ড্রাগই না, এই জন্য ও কিন্তু বিটা ল্যাকটামেজ দ্বারা ব্রেকডাউন হবে না। এই জন্যই কিন্তু আমরা যে এমআরএসএ তে আমরা ভ্যানকোমাইসিনটা ইউজ করতে পারি, কারণ এটা কিন্তু বিটা ল্যাকটামেজ দ্বারা ব্রেকডাউন হচ্ছে না। সাকান কমেন্ট করেছে নো আপু, নিপুন কমেন্ট করেছে নো। আচ্ছা, এলসাও বলছে আবার যে বিটা ল্যাকটাম ড্রাগ না, খাদিজা কমেন্ট করেছে, ভেরি গুড। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ট্রাইমেথোপ্রিম শো স্পেসিফিক টক্সিসিটি? এটা যদি তুমি পড়ে থাকো তুমি পারবা, প্লাস আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিভাবে ট্রাইমেথোপ্রিম, চিন্তা করো তো ট্রাইমেথোপ্রিম কি ধরনের ড্রাগ, যদি ক্লাসিফিকেশনটা আমরা চিন্তা করি, ট্রাইমেথোপ্রিম কি সিনথেসিস ইনহিবিট করতো?
নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরের মধ্যে ছিল না ট্রাইমেথোপ্রিম, তার মধ্যে ছিল নিউক্লিওটাইড সিনথেসিস ইনহিবিটর যেটা ছিল তার মধ্যে ছিল। আমি বলেছিলাম যে যারা নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে মানে সিলেক্টিভ টক্সিসিটি কিভাবে আসে, বলো তো কিভাবে ও সিলেক্টিভ টক্সিসিটি দিচ্ছে? ট্রাইমেথোপ্রিম হচ্ছে ডাইহাইড্রো রিডাকটেজের উপর, ডাইহাইড্রো রিডাকটেজকে ইনহিবিট করতেছিল। তাহলে আমাদের বডিতেও তো ডাইহাইড্রো রিডাকটেজ আছে, ব্যাকটেরিয়ার বডিতেও ডাইহাইড্রো রিডাকটেজ আছে, তাহলে কেমনে ও সিলেক্টিভ টক্সিসিটি বা স্পেসিফিক টক্সিসিটিটা কিভাবে অ্যাটেইন করতেছে? ঠিক আছে, তোমাদের মেকানিজম তো আমিও বললাম যে ডাইহাইড্রো রিডাকটেজকে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে ইনহিবিট করছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, ঠিক আছে তোমাদের কথা, কিন্তু ও সিলেক্টিভ টক্সিসিটিটা কিভাবে অ্যাটেইন করে? ও সিলেক্টিভ টক্সিসিটি অ্যাটেইন করে হচ্ছে ওর ব্যাকটেরিয়াল ডাইহাইড্রো ফোলেট রিডাকটেজের উপর অ্যাফিনিটি বেশি, 1000 টাইমস বেশি ব্যাকটেরিয়াল এনজাইমের প্রতি হিউম্যান এনজাইমের থেকে, যার কারণে ও কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়াল এনজাইমটাকে ইনহিবিট করে। মনে রাখবা তাহলে কি? নো সালমা, সেল ওয়াল না। আচ্ছা, এই যে বুশরা কমেন্ট করেছে এন্ড হ্যাভ মোর অ্যাফিনিটি ফর ব্যাকটেরিয়াল রিডাকটেজ, ভেরি গুড। ব্যাকটেরিয়াল রিডাকটেজের প্রতি অ্যাফিনিটিটা বেশি, যার কারণে ট্রাইমেথোপ্রিম সিলেক্টিভ টক্সিসিটিটা দেখায়। তাহলে যারা যারা পড়াশোনা করেছো তারা এই কোশ্চেনগুলো পারছো, তা আমার মনে হচ্ছে যে তোমরা সবাই পারবা, যদি তোমাদের লেন্স থেকে যে কোনো কোশ্চেন করা হয় সবাই পারবা। আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাস শুনেছো, থ্যাঙ্কস আ লট। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও, আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ইভেন ডিরেক্ট আমাকে ইনবক্স করতে পারো যে আপু এটা বুঝি নাই, এই কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করে দেন, আমি তোমাদেরকে ইনবক্সে অ্যান্সার করে দিব। আর তোমরা অনেকেই ক্লাস শেষে স্লাইড চাও, তো আমি স্লাইডটা আপলোড দিয়ে দিব, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তুমি চাইলে ওই স্লাইডের নিচেও কমেন্ট করতে পারো, আমি সেখানেও অ্যান্সার করে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর কারো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না এখনো, যদি থাকে আমি কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সাকান। আচ্ছা আচ্ছা, বুশরা কমেন্ট করেছে যে আপু কেমো প্রোফাইলেক্সিসের লেন্সের ফুল চার্টটা কি পড়া লাগবে? না, অসম্ভব, ফুল চার্ট তুমি কখনোই মনে রাখতে পারবা না। বললাম তো, কেমো প্রোফাইলেক্সিস যদি জিজ্ঞেস করে, তুমি যদি ম্যালেরিয়া প্রোফাইলেক্সিসের কথা বলে দাও তাহলে টিচার আর কিছুই জানতে চায় না। যদি তাও আইটেমে ধরো অনেক সময় টিচার আরো 2-3টা এক্সাম্পল জানতে চাইলো, তখন তুমি আরো 2-3টা এক্সাম্পল বলতে পারো, কিন্তু এতগুলা টিচার আসলে কখনোই জানতে চায় না। আচ্ছা, লেন্সে আরেকটা টপিক আছে তোমাদের, সেটা হচ্ছে প্রোবায়োটিক। এই জিনিসটা একটু রিং দিবা সবাই, মানে পড়লে ভালো লাগবে যে তোমার বডি ইমিউনিটি বাড়ানোর জন্য তোমার বডিতে ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা পড়লে কিন্তু তোমাদের অনেক ইন্টারেস্টিং লাগবে, তোমরা নিজ থেকে এই জিনিসটা পড়ে নিও, প্রোবায়োটিক পার্টটা। ঠিক আছে, আর সবগুলো পড়তে হবে না, আমার মনে আছে আমি 3-4টা দাগায় নিয়েছিলাম, সেই 3-4টাই পড়তাম। তোমরা সেম ভাবে নিজের যেই 3-4টা মনে থাকে সেই 3-4টা পড়লেই হবে। যেমন অ্যামোক্সিসিলিন একটা আছে, সেটা হচ্ছে তোমার এতদিনে হয়তো তোমাদের পড়ার কথা, সেটা হচ্ছে ডেন্টাল, তোমরা যখন দাঁত উঠাবা ডেন্টাল এক্সট্রাকশন করার আগে অ্যামোক্সিসিলিনটা দেওয়া হয়। কাদের? যাদের হচ্ছে হার্ডে প্রস্থেটিক ভালভ থাকে। কারণ যে দাঁতের যে আছে স্ট্রেপ্টোকক্কাস মিউটিস, একটা ভিরিডেন্স আছে, তারপর মিউটিস আছে, এরা কি করে তোমার হার্ট ভালভে গিয়ে অ্যাটাক করে যদি তুমি আগে থেকে ইনফেক্ট মানে প্রোফাইলেকটিক ড্রাগ দিয়ে না থাকো। তো এই অ্যামোক্সিসিলিনের এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এটা তো তুমি মার্ক করে রাখতে পারো। আর যেটা বললাম ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস, এটা তুমি বলতে পারো। তো এই দুইটা মোটামুটি বললেই হবে। আপু ক্লাসের রেকর্ড থাকবে নাকি? ক্লাসের রেকর্ড থাকে 1-2 দিন, তারপর এটা ইউটিউবে দিয়ে দেওয়া হয়। যদি তোমরা দেখতে চাও ইউটিউব লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে ইউটিউব থেকেও তোমরা দেখতে পারবা। আচ্ছা, উম্মে সালমা কমেন্ট করেছে জাজাকাল্লাহ খায়ের আপু, থ্যাংক ইউ। এলসা কমেন্ট করেছে, দিশা কমেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।